হুম, ঠিক আছে, তাহলে রেকর্ডিং শুরু হয়ে গেল। সো আজকে আমাদের লেকচার হচ্ছে কি, ফর্মুলেটিং আইডিয়াস এন্ড স্টাডি সিলেকশন। ঠিক আছে। আচ্ছা, সো আগের দিন আমরা আপনাদেরকে দেখলাম আমাদের কি কি জার্নাল আছে, আমরা কোথা থেকে, সরি, কি কি জার্নাল বলতে কি ডেটাবেজ আছে যেখান থেকে আমরা পছন্দ মতো জার্নাল বা ফিল্ড দেখে ডিসিপ্লিন অনুযায়ী আমি আর্টিকেল পড়ব। এখন আমরা আর্টিকেল তো পড়লাম বা পড়া শুরু করলাম, সেখান থেকে আমরা টপিক সিলেকশন কিভাবে করবো, আমি যে রিসার্চ করতে চাই আমি টপিক কিভাবে সিলেক্ট করবো। সো প্রথমত আমরা যেটা করি, টপিক সিলেকশনের বেশ কিছু মানে স্টেজ আছে। প্রথম স্টেজ কি, ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট আমরা বলি। যেমন আপনারা যেটা করেন, যখন আপনাদেরকে বলি যে আপনার একটা টপিকের নাম বলেন, আপনারা বলেন কি যে এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স। তো এটা যখন বলেন, এটা কিন্তু একটা টপিক না, এটা হলো একটা এরিয়া অফ ইন্টারেস্ট, ঠিক না? যেমন দেখেন ইওর একাডেমিক ডিসিপ্লিন, ইওর যেগুলো হয় আর কি, বা সাবজেক্ট এরিয়া, আমাদের আগ্রহের জায়গা থেকে। যেমন আমি বায়োটেকনোলজি ছিলাম, কিন্তু আমার কোভিড এর টাইমে আমার একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে পাবলিক হেলথ, আমি সেটাতে করেছি। আর আমরা কিভাবে সিলেক্ট করি সেটা হলো আমার কি বলা যায়, নিজের প্রমোশনের জন্য হয়তো বা ক্যারিয়ারের প্রয়োজনে হয়তো আমরা সিলেক্ট করি। এগুলো যে আমরা সিলেক্ট করি এগুলাকে আমরা বলি ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এইটা এখন থেকে ক্লিয়ারলি সবাই মাথায় ঢুকে রাখেন, যে আপনাদেরকে যখন বলি যে টপিক কি, আপনারা এটা বলবেন না যে কি বলা যায়, এগ্রিকালচার, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, ল, এগুলা নট টপিক। এগুলা কি কোনোদিন টপিক হতে পারে আপনি বলেন তো? মানে রিসার্চের সেন্সে যদি আপনারা চিন্তা করেন, এগুলো টপিক, এগুলো হচ্ছে একটা এরিয়া, ডিসিপ্লিন। সো প্রথম আমাদের কাজ হলো কি, আমার এরিয়াটা সিলেক্ট করে ফেলা, যেটা আপনারা নর্মালি করেন এবং মানে কি বলা, যেটাকে বাই ন্যাচারালি আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের আসে লিটারেচার রিভিউ। তো এখানে আমি বললাম কি প্রিলিমিনারি লিটারেচার রিভিউ, তার কারণ কি জানেন? এই যে লিটারেচার রিভিউ, আপনারা অনেকে দেখেন যে থিসিস এর মধ্যে লিটারেচার রিভিউ থাকে, বা কোনো কোনো সোশ্যাল সায়েন্সের জার্নালের আর্টিকেলের লিটারেচার রিভিউ থাকে। সো এই লিটারেচার রিভিউটা আসলে আপনার প্রতিটা স্টেজে লাগে। আপনারা মনে করবেন না যে আমরা ম্যানুস্ক্রিপ্টে একটা পার্টিকুলার সেগমেন্ট লিটারেচার রিভিউ লিখি, তার মানে আমার শুধুমাত্র ওই সেকশনের জন্য লিটারেচার রিভিউ করতে হয়। বিষয়টা কিন্তু তা না। লিটারেচার রিভিউ মানে কি? লিটারেচার রিভিউ হলো এক্সিস্টিং লিটারেচার রিভিউ করা, মানে পড়া, তারপর হচ্ছে স্ক্যানিং করা, অ্যানালাইসিস করা, এক্সিস্টিং লিটারেচার, এক্সিস্টিং আর্টিকেল, আরো যে ধরনের আছে আর কি, বিভিন্ন বই, তারপর হচ্ছে বিভিন্ন কিছু হতে পারে, ওয়েবসাইট, সোর্সেস, ঠিক না? সো এখানে লিটারেচার রিভিউ হচ্ছে সেটাই, যে আমি এক্সিস্টিং যেই ইনফরমেশন গুলো আছে, আর্টিকেল আছে, বই আছে, আরো যত ধরনের সোর্স আছে সবগুলা আমি পড়ে দেখবো, অ্যানালাইসিস করব, সেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। সো যেটা হয় যে আমাদের প্রতিটা স্টেজে লিটারেচার রিভিউ লাগে, ঠিক না? আমার বারবার পড়তে হয়। আমি ইন্ট্রোডাকশন পার্ট যখন লিখি, সেখানে একটা লিটারেচার রিভিউ লাগে, এবং সবার প্রথমে যেটা লাগে আর কি, প্রিলিমিনারি লিটারেচার রিভিউ, সেটা হলো আমার আইডিয়া জেনারেশনের জন্য। নট অনলি আইডিয়া জেনারেশন, এটা হলো বেশ কিছু ইস্যু মানে কারণে আমরা করি লিটারেচার রিভিউ। আচ্ছা, কি কারণে করি দেখেন, রিড রিসেন্ট জার্নালস, আর্টিকেলস, থিসিস অর রিপোর্টস টু আন্ডারস্ট্যান্ড কারেন্ট ট্রেন্ডস। সো দেখেন, আইডিয়া জেনারেশন একটা গুরুত্বপূর্ণ বা কি বলা যায় ফ্যাক্টর হতে পারে, বা যেটা কি বলবো আমি এটাকে, অপরচুনিটি হতে পারে, যে রিসেন্টলি কি নিয়ে বেশি কাজ হচ্ছে। আপনি যখন এটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন, আচ্ছা এটার ইম্পর্টেন্স অনেক বেশি এখন, কাজে আমার এটা নিয়ে কাজ করা প্রয়োজন, ঠিক না? আপনি লিটারেচার রিভিউ করে এই জিনিসটা পেতে পারেন, যে আপনি ফ্রিকুয়েন্টলি দেখলেন, লেটস সে আপনি 50টা আর্টিকেল পড়লেন, এর মধ্যে 10টা আর্টিকেলই একটা পার্টিকুলার টপিক নিয়ে রিসার্চ হয়েছে আপনার। তো আপনি বুঝতে পারলেন যে তার মানে তো এটা একটা এমার্জিং টপিক, বা এটা নিয়ে হয়তো অনেক কাজ করার প্রয়োজন আছে, এটাতে হয়তো গ্যাপ আছে অনেক, বা কাজ করার সুযোগ আছে, ঠিক না? আচ্ছা, সো যেটা বললাম কারেন্ট ট্রেন্ডস। সেকেন্ডলি হলো স্পট গ্যাপস অর আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন। তো তার মানে আপনারা এই আর্টিকেল যে এতগুলা পড়বেন, লিটারেচার রিভিউ করবেন, করে আপনারা কোথায় গ্যাপ আছে, হয়তো কোনোটা অনেক বেশি কাজ হয়েছে, কিন্তু একটা গ্যাপ আছে, হয়তো এই এই পার্টিকুলার ইস্যুটা অ্যান্সার করা প্রয়োজন, যেটা অ্যান্সার করলে হয়তো কাজটা একটা নতুন কাজ হবে, হ্যাঁ, নতুন একটা সাইট আপনার রিভিল হবে। যে লেটস সে ক্যান্সার নিয়ে কাজ হয়েছে, লাং ক্যান্সার নিয়ে ধরেন কাজ হয়েছে হলো আমেরিকাতে,
এলডারলি পপুলেশন বা ইয়াং পপুলেশনের মধ্যে, কিন্তু আপনি দেখলেন যে আমার ক্যান্সার, লাং ক্যান্সার নিয়ে বাংলাদেশের পপুলেশনের হয়তো ইয়াং পপুলেশনে কাজ হয়নি, অথবা ইয়াং পপুলেশন হয়েছে কিন্তু পুয়ার ইয়াং পপুলেশন নিয়ে কাজ হয়েছে, আমার রিচ ইয়াং পপুলেশন নিয়ে কাজ হয়নি। তার মানে আপনি গ্যাপ গুলা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এরপরে আর কিসের জন্য কাজে লাগে? অ্যাভয়েড ডুপ্লিকেশন। অর্থাৎ যেটা বাংলাদেশ হয় যে আমরা কোনো আর্টিকেল মার্টিকেল লিটারেচার রিভিউ করি না, হয়তো কেউ একজন বললো যে, বা সুপারভাইজার বললো সেটা নিয়ে কাজ করো, তোমার থিসিস দেওয়া দরকার, আমরা ধুমায় কাজ করা শুরু করে দিই। আমরা জানিও না যে আসলে এই নিয়ে অলরেডি কাজ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেম টু সেম কাজ যখন হয় তখন সেটা পাবলিশ করা কিন্তু অনেক ডিফিকাল্ট। মানে সেম কাজ যদি অনেকবার পাবলিশ হয় বা অনেক কাজ হয়, একটা পার্টিকুলার কাজ নিয়ে যদি অনেক বেশি কাজ হয়, তখন সেম কাজ আপনি যদি করেন, নতুন কোনো ইনসাইট, নতুন কোনো অ্যানালাইসিস যদি আপনি না দিতে পারেন, দেখাতে না পারেন, তখন কিন্তু সেই কাজটা আপনি পাবলিশ করতে পারবেন না, এবং সেটা নিয়ে কাজ করার পুরো সময়টাই আপনার নষ্ট। এই জন্য আমরা শুরুতেই লিটারেচার রিভিউ করে ফেলি, আচ্ছা তাহলে এটা নিয়ে কাজ হয়েছে, এটা নিয়ে হয় নাই, তাহলে আমি ডুপ্লিকেট আমরা কি বলে, আমি তাহলে এটা নিয়ে আপাতত বাদ দিই। কি বললো আপু? বেশি কাজ হয়েছে ওটা নিয়েই কাজ করা ঠিক হবে, নাকি যে বিষয়গুলো নিয়ে কাজ কম হয়ে গেলে নিয়ে কাজ করা ভালো? নর্মালি অবশ্যই যেটা নিয়ে কম কাজ হয়েছে এটা করাই ভালো না? সো এটা ডিপেন্ড করে আর কি, যে আসলে বেশি কমের উপর ডিপেন্ড করে যে প্রয়োজনীয়তা। যেমন ক্যান্সার নিয়ে এত পরিমাণ কাজ হয়েছে কিন্তু তবুও প্রয়োজন, কারণ মানে মেডিকেল কি বলে, মেডিকেল সায়েন্স তো, তো এখানে অনেক ব্যাপার আছে। আমার আপডেটেড ট্রিটমেন্ট, আপডেটেড প্রিভেনশন, আপডেটেড ডায়াগনোসিস এর ব্যাপার আছে, কাজে এটা আমার অনেক বেশি কাজ হলেও এটা আমার দরকার, কারণ এটা হলো সবচেয়ে লিডিং কজ অফ ডেথ। ক্যান্সারের সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে না, লিডিং কজ এটা নাকি না, সরি স্ট্রোক নেই, এটা মানে থার্ড নাম্বার লিডিং কজ। বাট একটা ম্যাসিভ অ্যামাউন্টের লোকজন মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাদের কি বলা যায়, পোর লাইফ লিড করতেছে। সো এই জন্য অনেক বেশি কাজ হলে এটা করা যায়। আরেকটা বিষয় হলো আহ আহ কি বলে এটাকে, আপনি যদি যেটা নিয়ে অল্প কাজ হয়েছে, এভারগ্রিন প্রজেক্ট টাইপ মানে, এভারগ্রিন প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছেন আমি বলতে? ভাইয়া আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই টপিক গুলা নিয়ে অলওয়েজ কাজ হতেই থাকবে বা হতেই থাকে, যেগুলা মানে দিন এক্স্যাক্টলি, যাবে আর একটা একটা এক্স্যাক্টলি, প্রবলেম হবে এরকম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আরেকটা বিষয় হলো যে নতুন টপিক নিয়ে কাজ করা যেমন ভালো একদিক দিয়ে, যে আপনি নতুন মানে অল্প মোটামুটি কাজ করে আপনি পাবলিশ করে ফেলতে পারবেন। আরেকটা অসুবিধা হলো, আপনি যদি ভালো রিসার্চার না হন, তাহলে নতুন টপিক নিয়ে কাজ করতে গেলে আপনার পাবলিশ করার খবর আছে, কারণ আপনার যেটা করতে হয় যে লিটারেচারের সাথে আপনার কি বলে যে অ্যানালাইসিস বা আপনার ফাইন্ডিংস এর কম্পেয়ার করতে হয়, যে এইটা কেন হইলো, মানে এভিডেন্স দিয়ে, যে আচ্ছা আপনি এই ফাইন্ডিংসটা পেলেন, তাইলে এই ফাইন্ডিংসটা কেন পেলেন, এটার একটা সাপোর্ট আপনার লিখতে হয়। সো আপনি যদি খুব ভালো মানের রিসার্চার না হন, আপনার যদি খুব ভালো এক্সপ্লেনেশনের সুযোগ না থাকে, তখন কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন না, আপনি হয়তো ব্যাখ্যাই দিতে পারবেন না। আপনি যদি জাস্ট ভাবেন যে আমি একটা ভালো, আপনি মনে করলেন যে একটা ভালো রেজাল্ট পেলাম, কিন্তু এক্সিস্টিং এভিডেন্সের সাথে কম্পেয়ার করে, এক্সিস্টিং এভিডেন্সের সাপোর্টে আপনি যদি না লিখতে পারেন, তাহলে কিন্তু এটা পাবলিশ করা কঠিন হবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো দেশে, যে আমরা নতুন কোনো ইনসাইট তৈরি করলে সেটা সাপোর্টে এভিডেন্স না দিতে পারলে বাইরের দেশে তারা ডেটা বিশ্বাস করতে চায় না, এটা অনেক কষ্ট হয়। এটা আপনাদের জন্য একটু স্যাড নিউজই বলে রাখলাম, এটা আমাদের জন্য অসুবিধা। বাইরের দেশে আবার এগুলো খুব অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, দেখালো আমেরিকার একজন সেম কাজ আপনিও করবেন, আমেরিকার একজনও করবে, আমেরিকার একজন দেখবেন যে কিউ 1 জার্নালে পাবলিশ করবেন, আপনার কাজ হয়তো Q3 তে পাবলিশ হবে, কারণ হলো একটা বায়াসেস আছে রিসার্চে, এটা আপনার মনে রাখবেন, বাট এটা মাথায় রাখবেন ঠিকই, কিন্তু মনের মধ্যে রাখার দরকার নেই। হ্যাঁ, বা মনে রাখবেন কিন্তু মাথার মধ্যে রাখবেন না। ঠিক আছে, যে হ্যাঁ কষ্ট আছে, কিন্তু ব্রেনের মধ্যে দিয়ে আমি ভালো কাজ করার চেষ্টা করবো যাতে ভালো পাবলিকেশন হয়, এবং আসলে সম্ভব। ঠিক আছে, যেমন আমরাই তো ধরেন ডেঙ্গু নিয়ে অনেক কাজ করতেছি, বাট ভালোই পাবলিশ করতেছি, খারাপ না। হয়তো কমন টপিক নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা নতুন অ্যানালাইসিস দেখাচ্ছি, জিএসটি হচ্ছে আর কি। কাজে ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো আগের দিন আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এই সার্চ ইঞ্জিন গুলো আমরা ইউজ করবো। মেডিকেলের জন্য পাবমেড, সোশ্যাল সায়েন্স বা আর্টস এর জন্য জেস্টর আছে, স্কোপাস তো মেবি চেক করা যায় না, সায়েন্স ডিরেক্ট নামে একটা ওয়েবসাইট আছে মনে হয়, ওয়েবসাইট না ডেটাবেস, এটা চেক করা যায়। হ্যাঁ, আর গুগল স্কলার তো ফ্রি, সমস্যা নেই, যে কোনো কিছু সার্চ করা যায়। তার মানে আমরা যেটা করব যে আমাদের উম আচ্ছা, টপিকস এর ক্ষেত্রে যদি আমি একটু বলি, যে ধরেন লেটসে আপনি আপনার ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট খুঁজলেন এবং লিটারেচার রিভিউ করবেন। আচ্ছা,
কি আছে দেখি। ছিল ওটা। আচ্ছা। হম হম, আচ্ছা। এখানে সিলেক্টেড টপিক লেখা নাই। আচ্ছা, এটুকু জাস্ট বলি যে আমরা লিটারেচার রিভিউটা আসলে কিভাবে করব। সো প্রথম আপনি একটা ব্রড টপিক সিলেক্ট করবেন। টপিক করার পরে আপনি সিলেক্ট করার পরে যেটা করবেন যে সার্চ এন্ড চুজ দ্য লিটারেচার। তার মানে এখানে আমরা সার্চ করব আমাদের ডেটাবেস গুলো। গুগল স্কলার হতে পারে, হ্যাঁ, অথবা মেডিকেল সায়েন্সের হলে পাবমেড হতে পারে। ঠিক আছে, পাবমেড হতে পারে। তো আমি ব্রড এরিয়া ফার্স্টে সিলেক্ট করে ফেললাম, ধরেন পাবলিক হেলথ আমি কাজ করতে চাই। এখন এখানে আমরা যেভাবে সার্চ করি, একটা কমন আপনি র্যান্ডমলি তো গুগলে সার্চ করে এমনি করতেই পারেন যে একটা টপিক লিখে যে আমি পাবলিক হেলথে ডেঙ্গু নিয়ে কাজ করবো, মানে ডেঙ্গু নিয়ে কাজ করে এটাকে বা কি করা যায় আগে। আচ্ছা, ফার্স্ট এটা বাদ দিলাম, ফার্স্টে আমরা এইভাবে র্যান্ডমলি আমি পড়বো। ধরেন আমার ইন্টারেস্ট হলো ডেঙ্গু নিয়ে কাজ করা, ডেঙ্গু ইন বাংলাদেশ, বাংলাদেশে ডেঙ্গু নিয়ে কাজ করা, একটা ব্রড টপিক আমি সিলেক্ট করলাম আর কি। ঠিক আছে, সো আমি র্যান্ডমলি ভাবে সার্চ করতেই পারি। আরেকটা কাজ আমি যেটা করতে পারি এই ওয়েবসাইট গুলাতে, এগুলাকে বলে বুলিয়ান অপারেটর কিছু আছে, হ্যাঁ। তো আপনি এই বুলিয়ান অপারেটর গুলো আপনি সার্চ করতে পারেন। যেমন আমি ধরেন ফার্স্টে ডেঙ্গু ইন বাংলাদেশ লিখে সিম্পলি গুগল স্কলারে সার্চ দিলাম। তারপরে এখানে বুলিয়ান অপারেটর মনে হয় না কাজ করে। আচ্ছা, অ্যাডভান্স সার্চ, এই যে দেখেন অ্যাডভান্স সার্চ আছে। আচ্ছা, তাহলে আবার দেখাই। তাহলে এখানে আমরা গুগল স্কলারে এখানে গেলাম, গিয়ে এই যে অ্যাডভান্স সার্চ গেলাম, দেখেন। এখন এটার সুবিধাটা হলো মানে র্যান্ডম আর্টিকেল না এসে একটু রিলেভেন্ট আর্টিকেল আসবে আর কি। আমরা যখন এইসব স্পেসিফিক কিছু টেকনিক ইউজ করে সার্চ করব, কিওয়ার্ডস দিয়ে সার্চ করব। ঠিক আছে, তো দেখেন এখানে কি কি আছে। ডেঙ্গু ইন বাংলাদেশ আমি কিভাবে এটা খুঁজতে চাই, এটা হলো উইথ অল অফ দা ওয়ার্ডস, মানে অল অফ দা ওয়ার্ডস আছে যেসব আর্টিকেলে সেখানে আসবে। আর আমি যদি দেখেন উইথ দা এক্সাক্ট ফ্রেজ এখানে আমি সার্চ দিই, তার মানে যেসব আর্টিকেলে ডিরেক্টলি এই কথা লেখা আছে ডেঙ্গু ইন বাংলাদেশ এভাবে, সেই সব আর্টিকেল শুধু দেখাবে। একটু আগে যেটা দেখাবে যে ডেঙ্গু ইন বাংলাদেশ আর্টিকেলের যে কোনো সেকশনে থাকলেই হবে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা বলি হচ্ছে অর আর কি, যে আমার ডেঙ্গু ইন বাংলাদেশ যে কোনো জায়গায় থাকলে আর্টিকেলের যে কোনো আর্টিকেলের টাইটেলে যে কোনো সেগমেন্টে থাকলে সে হয়তো আহ, পাবে আর কি। আর আমি যখন এই উইথ দ্য এক্সাক্ট ফ্রেজ, তার মানে ডেঙ্গু ইন বাংলাদেশ একসাথে লেখা থাকতে হবে, তখনই সে এই আর্টিকেল গুলো দেখাবে। অথবা এখানে আর কি আছে, উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ডস। তো আমি যদি দিই ডেঙ্গু ইন বাংলাদেশ উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস, তার মানে কি কি আর্টিকেল দেখাবে, ডেঙ্গু থাকলেও দেখাবে অথবা বাংলাদেশ থাকলেও দেখাবে। যেমন দেখেন আমি সার্চ দিই ডেঙ্গু ইন বাংলাদেশ উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ডস, দেখেন ডেঙ্গু। হ্যাঁ, তার মানে এটা কি, এটা বাংলাদেশের ডেঙ্গু হইতে পারে, ওয়ার্ল্ডের ডেঙ্গু হইতে পারে, আমেরিকার হইতে পারে, যে কোনো জায়গার হইতে পারে, ওভারঅল। ঠিক না, তার মানে এটা কিন্তু আমাকে হেল্প করবে না। দেখেন ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যে কোনো হয় বাংলাদেশ লেখা থাকলে অথবা ডেঙ্গু লেখা থাকলে, তো এটা দিয়ে কিন্তু আমার কাজ হবে না। So, আমি অ্যাডভান্স সার্চে গিয়ে আমরা যেটা করি এক্সাক্ট ফ্রেজ অল অফ দ্য ওয়ার্ডস দিয়ে আর কি। দেখেন এনিওয়্যার এখানে আবার লেখা আছে যে আমার ওয়ার্ডসটা কোথায় থাকতে হবে, এনিওয়্যার ইন দ্য আর্টিকেলস নাকি টাইটেল অফ দ্য আর্টিকেলস। তো আমরা যেটা করি নর্মালি, আমরা এখানে এই কাজটা করি, এক্সাক্ট ফ্রেজে না দিয়ে অল দ্য ওয়ার্ডস আর ইন দ্য টাইটেল অফ দ্য আর্টিকেল। এটা হলো গুগল স্কলার একটা বেসিক আপনার একটা অ্যাডভান্স সার্চিং অপশন, যাতে আপনি রিলেভেন্ট আর্টিকেল পান। দেখেন টাইটেল, যেসব জায়গায় টাইটেল এটা আপনি দিতে পারবেন। তারপর পাবমেটেও যদি আপনি সার্চ করেন এভাবে, আপনি জেস্টরে হয়তো সার্চ করতে পারেন, যারা কেউ যদি সোশ্যাল সায়েন্সের হন। দেখি জেস্টর, পাবমেটে আপনি যদি সার্চ করতে যান, এখানে যে অ্যাডভান্স সার্চ আছে দেখছেন, সেখানে আমি যেটা করতে পারি অল ফিল্ডস না দিয়ে এখানে আপনি কোন মানে সবগুলা সেকশন মিলিয়ে দিবে কিনা সেটা। তো আপনি এটা যেটা করতে পারেন, এখান থেকে ফিক্স করে নিতে পারেন যে টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্টে আমার ইনফরমেশন গুলো, অথবা টাইটেলে আমার
কিওয়ার্ডস গুলা মিলতে হবে, এগুলো যেগুলো সার্চ দিচ্ছি ডেঙ্গু বাংলাদেশ এন্ড এগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক না? তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্ট, আমরা যেটা করি টাইটেল অ্যাবস্ট্রাক্ট দিই। সেখানে আমি দিতে পারি কি, একটা ওয়ার্ড লিখলাম ডেঙ্গু অ্যাড, হ্যাঁ, দেওয়ার পরে আমি দিলাম বাংলাদেশ। এবার দেখেন এখানে লেখা আসতেছে এন্ড, আর কি আছে অ্যাড উইথ, দেখেন অর আছে নট আছে। সো এন্ড আর অর কিভাবে কাজ করে এটা আপনাদেরকে বলি। এন্ড কাজ করে হলো, আমি যে দুইটা ওয়ার্ড দিব প্রত্যেকটা ওয়ার্ডই আমার থাকতে হবে, যদি না থাকে তাহলে এটা শো করবে না। অর্থাৎ এইখানকার এন্ড হলো এখানের অ্যাডভান্স সার্চের ফাইন্ড অল দা ওয়ার্ডস, অর্থাৎ অল দা ওয়ার্ডস যদি একটা আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট অথবা টাইটেলে থাকে তাইলে সে আমাকে দিবে। আর আমি যখন এই যে অর দিব, এখান থেকে অ্যাড উইথ অর অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, তখন কি হবে, এটা উইথ, কই জানি, এই যে উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দা ওয়ার্ডস, এটার মানে যে কোনো একটা মিললেই তুমি সেই আর্টিকেলটা আমাকে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমার এটা অবশ্যই অ্যান্ড দিয়ে দিতে হবে, ঠিক না? দিয়ে আমি সার্চ করবো। আচ্ছা, এখানেও তো আমি সার্চ করলাম। আচ্ছা, তো সার্চ করার পরে দেখেন এখানে বেশ কিছু ইনফরমেশন, মানে আরো কিছু ফিল্টারিং আমি করতে পারবো। দেখেন এখানে আমি যে কোনো কোন ইয়ারের আর্টিকেল গুলো দেখতে চাই, কোন ইয়ার থেকে, ঠিক আছে, আর্টিকেলের টাইপস গুলো কেমন হবে সেটা আমরা দেখতে পারি। সো নর্মালি যেটা বলে যে লিটারেচার রিভিউ করার জন্য, যে আপনি 5 বছর 10 বছর এভাবে দেখবেন। প্রথমে 5 বছরে দেখবেন যে ওই রিলেভেন্ট কিছু আর্টিকেল আপনার আছে কিনা বা আইডিয়া জেনারেশনের জন্য হেল্পফুল কিনা। লেটেস্ট আর্টিকেল দেখতে হয়, হ্যাঁ, সবসময় রিসেন্ট বলে, মোস্ট রিসেন্ট দেখতে হয়। সো মোস্ট রিসেন্ট বলতে নর্মালি টিপিক্যালি 5 বছরকে বলা হয়। ঠিক আছে, তো আপনারা সেটা করবেন। এখানে যেমন আমি কাস্টম রেঞ্জ, আমি ধরেন লেটসে আমি 2020 দিয়ে রাখলাম, ঠিক আছে, দিয়ে 2020 লিখে তারপর সার্চ দিলাম। তার মানে এখন আমার যেটা হবে 2020 থেকে 26 পর্যন্ত যে আর্টিকেল গুলো পাবলিশ আছে শুধুমাত্র সেগুলোই আসবে। ঠিক আছে, কি হলো, 2020, 2020। এবার দেখেন সবগুলো আর্টিকেল 2020 থেকে 25-এর মধ্যে, এর আগের আর্টিকেল কিন্তু আসবে না। সেম এখানে আমি তাই করতে পারবো। দেখেন পাবলিকেশন ডেট 5 ইয়ার্স আমি দিলাম, লাস্ট 5 ইয়ার্স দেখতে পারবো। আচ্ছা, জেস্টোর এমন স্লো কেন? সেটা আসতে থাক, যাই হোক সমস্যা নেই। তো আমি করলাম আমার যে যে টপিক দরকার, আমি এটা একটু অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রেট দ্য লিটারেচার করবো। তো এখানে যেটা করব, আমরা ধরেন একটা আর্টিকেলের, আমরা একটা আর্টিকেলের ধরেন আমি আমি এখান থেকে দিলাম, বুঝলেন, চাইছি নাম, এই যে এটা। সেখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আর্টিকেল, আমি আমার মতো করে ফার্স্টে র্যান্ডমলি কিছু আর্টিকেল পড়ব। ধরেন এই যে আর্টিকেলটা চলে আসলো, চলে আসলো। সো আর্টিকেল আসলে পড়ার নিয়মটা কি? নিয়ম হলো নর্মালি আপনি অ্যাবস্ট্রাক্টটা পড়বেন। কিসের জন্য অ্যাবস্ট্রাক্ট করবেন? কারণ বিকজ অ্যাবস্ট্রাক্ট ইজ দ্য সামারি অফ অল দ্য ইনফরমেশন অফ দ্য আর্টিকেল। সব ইনফরমেশনের সামারি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। এখানে ইন্টু মানে এম এন অবজেক্টিভের কথা থাকবে, মানে পারপাসের কথা, তারপর হচ্ছে মেথোডোলজি কিভাবে হয়েছে সেটার সামারি থাকবে, রেজাল্টের সামারি থাকবে, কনক্লুশনের সামারি থাকবে। সবগুলা সেকশনে আপনি মানে একটা রিফ্লেকশন অফ এভরি ইম্পর্টেন্ট সেগমেন্ট অফ দ্য আর্টিকেল। দেখেন, দেখেন, ডেঙ্গু ইনভেস্টিগেশন রিসার্চ ইন বাংলাদেশ, ইনসাইট ফ্রম এ স্কোপিং রিভিউ, অ্যাবস্ট্রাক্ট আছে ব্যাকগ্রাউন্ডস এন্ড এইমস, মেথড, রেজাল্ট, কনক্লুশন। ঠিক আছে, এখানে এখানে আচ্ছা, এখানে স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার্ড আছে, কোনোটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেকশন লেখা, কোনোটা সেকশন লেখা নাই, কিন্তু ভিতরের ইনফরমেশন কিন্তু সেম। পার্ট গুলো ভিতরে কিন্তু দেখেন যে এখানে আপনার এই ব্যাকগ্রাউন্ডস এন্ড এইমস নাই, সেখানে কিন্তু ঠিকই ব্যাকগ্রাউন্ডস এন্ড এইমস এর ইনফরমেশন আছে, কিন্তু হয়তো লেখাটা ওই সাব হেডিংটা নাই। ঠিক আছে, যেমন দেখেন কই আছে এখানে, কি আর্টিকেল, রিভিউ আর্টিকেল, যে রিভিউ আর্টিকেল দেখেন তো, দেখেন, দেখেন। সো এইভাবে আমরা দেখব, তার মানে আমি পুরাটা একটা সামারি পাবো প্রত্যেকটা সেকশনের, এবং এখান থেকে পরে আমি ফার্দার আমি ডিসিশন নিব যে আচ্ছা এটা আমি পড়বো কিনা। আপনার কাছে যদি ইন্টারেস্টিং লাগে আপনি পড়বেন, না পড়লে বাদ দিবেন। ঠিক আছে, সেটা যাবে। আচ্ছা, পড়ার পরে যেটা হবে, আপনারা যখন প্রথমবার করবেন, এটা যদিও আসলে না করলেও সমস্যা নাই, বাট আপনারা জাস্ট নোট নেওয়ার জন্য এই লিটারেচার রিভিউ করতে পারেন, যে আহ, মানে কি 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 ধরনের আর্টিকেল আপনি নিয়েছেন। তারপর হচ্ছে নোট বলতে হাতে নোট করা না, আপনি কম্পিউটারে নোট করলেন। জাস্ট যে একটা ওয়ার্ড ফাইল নিলেন, এখানে আপনি লিখলেন
আর্টিকেলের টাইটেল, ঠিক আছে, সেটা কবে পাবলিশ হয়েছে, তারপর হচ্ছে মেইন ফাইন্ডিংস, এভাবে করে আপনি একটা টেবিল বানালেন। হ্যাঁ, তো টেবিল বানিয়ে তারপর আপনার হচ্ছে লিঙ্ক লিঙ্ক থাকবে, আর্টিকেলের লিঙ্ক, আর্টিকেলের টাইটেল, তারপর হচ্ছে সামারি, মেইন জিনিসটা আর কি। So আপনি এখানে লিখলেন যে চ্যাপ্টার কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্টটাকে আপনি চ্যাট জিপিটি দিয়ে দিলেন, যে চ্যাট জিপিটি তে দিয়ে বললেন যে তুমি আমার এটা সামারি করে দাও। লেটস আমি অ্যাবস্ট্রাক্টটাকে আমি এখানে মানে এখন তো অনেক সুবিধা চলে আসছে, কিন্তু সেই সুবিধা লেভারেজ নেওয়ার জন্য আপনারা মানে একেবারে বেশি ডিপেন্ডেন্ট হবেন না। তাহলে যেটা হবে যে আপনাদের শেখাটা আর হবে না। তো আপনারা ফার্স্টে নিজেরাই অ্যাবস্ট্রাক্ট করবেন, অ্যাবস্ট্রাক্টের সামারি করার জন্য মানে সামারি করবেন না, অ্যাবস্ট্রাক্টের সামারি করার দরকার নেই, অ্যাবস্ট্রাক্ট তো নিজেই সামারি। তো আপনারা যেটা করবেন যে আগে অ্যাবস্ট্রাক্টটা নিজেরা পড়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তো পড়ার পরে ধরেন লেটস আমি একটা অ্যাবস্ট্রাক্টটা পড়ে ফেললাম, এটা করে আমি তখন গিয়ে আমি চ্যাট জিপিটি তে দিব, এই পার্টটুকু আমি দিয়ে বললাম এই যে, বা দেখছেন এখানে ডিরেক্টলি সামারি আছেও। তো যেটা নাই আমি তো সেটার সামারি দিতে পারি, বলতে পারি যে তুমি আমার এটার সামারি দাও, ঠিক আছে। দিয়ে আমি চ্যাট জিপিটি দিলাম যে প্রোভাইড দ্য সামারি অফ দিস, প্রোভাইড দ্য সামারি অফ দিস অ্যাবস্ট্রাক্ট। এটা কেন দিচ্ছেন, এটা কিন্তু আপনার পড়ার জন্য না, এটা আমি দিচ্ছি হলো মানে আমি রাখবো হলো আমার লিটারেচার রিভিউর যে আমি একটা টেবিল বা ওয়ার্ড ফাইল আমি লিখছি সেটার সামারি করার জন্য, ঠিক আছে। তাহলে আমার পরবর্তীতে আমি মানে আমার বুঝতে সুবিধা হবে যে আমার এই পুরো এটাকে ও ছোট করে দিল, আমি তখন এটা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখলাম। তার মানে এটা আমার একটা নোটের মতো হয়ে গেল যে আমি ফার্দার আমি কি কাজ করতে যাচ্ছি। আচ্ছা, কি কি আছে দেখেন। The points to be taken care in the conclusion are as follows. Summarize major contribution of significant studies and article to the body of knowledge under review, maintaining the focus established in the introduction. Evaluate the current state of the art for the body of knowledge reviewed, pointing out এই আচ্ছা। তার মানে এখানে দুইটা পার্ট, যদিও এটা কোনো স্ট্যান্ডার্ড নিয়ম না যে এটাই আপনার করতে হবে, আপনি এই নিয়ম না করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি জাস্ট হলো কি বলা যায় প্রত্যেকটা আর্টিকেলের ছোট ডিটেলস দিয়ে আপনি কনক্লুশনে জাস্ট বললেন যে আর্টিকেলটার মেজর কন্ট্রিবিউশন এখানে এই ফিল্ডের মধ্যে, এবং আর্টিকেলটার লেটসে গ্যাপ আছে হয়তো এখানে। হ্যাঁ, যে এই জায়গার মধ্যে গ্যাপ আছে আর্টিকেলটার, আর এই জায়গার মধ্যে এটার কন্ট্রিবিউশনটা সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউশন আছে আর্টিকেলটার। এটা আপনি পড়লেই বুঝতে পারবেন অ্যাবস্ট্রাক্টটা পড়ে, বা অ্যাবস্ট্রাক্টের পরে যখন এটা হলো পরের স্টেজ আসলে। অ্যাবস্ট্রাক্ট করার পরে আপনি যখন পুরো আর্টিকেলটা পড়বেন কি পড়বেন না ডিসিশন নেবেন, এরপর পুরো আর্টিকেলটা তো কাইন্ড অফ একটু দেখে নিলেন, মেনলি রেজাল্ট সেকশনটা আমরা দেখি আর কি। হ্যাঁ, রেজাল্ট সেকশনটা দেখলে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আচ্ছা এখানে হয়তো ইন্টারেস্টিং কি কাজ করেছে বা কোথায় গ্যাপ আছে, কি ধরনের অ্যানালাইসিস করেছে, অ্যানালাইসিসটা আমাদের আমি অন্য ধরনের অ্যানালাইসিস করতে পারি কিনা, সেম ধরনের কাজ কিন্তু অ্যানালাইসিসটা ডিফারেন্ট। অথবা যেটা হতে পারে যে পপুলেশন ডিফারেন্ট হতে পারে। যেমন দেখেন এখানে উম, দেখি স্পেশিও টেম্পোরাল প্যাটার্নস অফ ডেঙ্গু ইন বাংলাদেশ 2019 টু 2023। সো এটা কাইন্ড অফ একটা সেকেন্ডারি স্টাডি। এটা দেখেন এখানে তারা হয়তো এক ধরনের অ্যানালিসিস করছে, আপনি হয়তো অন্য ধরনের অ্যানালিসিস করতে পারেন, ঠিক না। সে ডেটা নিয়েছে। তো আমরা যদি একটা প্রাইমারি স্টাডি দেখি, যেটা নর্মালি আপনার আমরা করি, ঠিক না, ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে। তো এটা না দেখে আমি এটা একটু দেখি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এই যে তারা হয়তো কি বলে যে সারা বাংলাদেশেই করেছে, কোনো সমস্যা নেই। সো সারা বাংলাদেশে করলে তার আপনার কোনো স্পেসিফিক এরিয়ার ব্যাপার থাকে না, আপনি তখন ইচ্ছা করলে সারা বাংলাদেশে করতে পারেন, অথবা স্পেসিফিক একটা এলাকায় যেখানে আপনি দেখলেন যে হয়তো আপনি এই একটা স্টাডি দেখে দেখলেন যে একটা পার্টিকুলার ডিভিশনে অনেক বেশি ডেঙ্গু আছে। তো আপনি কি করলেন, ওই ডিভিশনের আপনি কিছু পরে কিছু স্টাডি করলেন। তো আমরা যেটা লিটারেচার করে আমরা যেটা করি যে আহ কি বলা যায়
আমরা তখন টপিকটাকে ন্যারো ডাউন করি। তার মানে আমাদের লিটারেচার রিভিউ করার পরে সেগমেন্টে হচ্ছে ন্যারো ডাউন দা টপিক। সো এটা কি হয়, এটাতে যে আমরা বলি যে হোয়াট স্পেসিফিক পপুলেশন আর সেটিংস আই এম ইন্টারেস্টেড ইন। সো আমি আপনাদেরকে বললাম সেটিংস এর কথা। আপনি এখানে লিটারেচার রিভিউ করে দেখলেন যে একটা পার্টিকুলার অঞ্চলের মানুষজনের হয়তো ডেঙ্গু সম্বন্ধে নলেজ অ্যাওয়ারনেস কম, ঠিক না? তারা কি স্টাডি করেছে, নলেজ অ্যাওয়ারনেস এন্ড প্রিভেন্টিভ প্র্যাকটিস অফ ডেঙ্গু আউটব্রেক ইন বাংলাদেশ। সো একটা পার্টিকুলার এরিয়াতে ডিভিশনে নলেজ যে হচ্ছে এই বিষয়ে নলেজ কম, তখন আপনি চলে গেলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই ডিভিশনে কাজ করবো। এটা কিন্তু একটা সেটিংসে আপনি একটা গ্যাপ খুঁজে পেলেন এবং আপনি ইন্টারেস্ট পেয়ে গেলেন। এছাড়া কি, এছাড়া তারা হয়তো বললো দেখেন হোয়াট ইস্যু বিহেভিয়ার অর ভেরিয়েবল ডু আই ওয়ান্ট টু স্টার্ট। সো এখানে যেটা হতে পারে, একজন হয়তো সে করলো কি নলেজ অ্যাওয়ারনেস এন্ড প্রিভেন্টিভ প্র্যাকটিস অফ ডেঙ্গু আউটব্রেক ইন বাংলাদেশ। এখন আপনি এখানে ইস্যু হলো ডেঙ্গু আউটব্রেক, ঠিক না, ডেঙ্গু নিয়ে। তো আপনি হয়তো চিন্তা করলেন যে ঠিক আছে, তার মানে আমি নলেজ অ্যাওয়ারনেস ডেঙ্গুর দেখলো, এছাড়াও তো আরো অনেক ডিজিজ আছে বা সমস্যা আছে, ইস্যু আছে যেটার জানা দরকার। আপনি হয়তো আরেকটা ইস্যু নিয়ে কাজ করলেন, ঠিক না? আচ্ছা তাহলে অমুক ডিজিজের বিষয়ক নলেজটা কেমন, কারণ এটাও তো একটা গুরুত্বপূর্ণ। বা ধরেন পেট বিষয়ক, পেট মানে হচ্ছে ওই যে প্রাণী, পোষা প্রাণী, গরু ছাগল, গরু ছাগল ঠিক বলবো না আমি, বিড়াল কুকুর এগুলা অনেকে পালেন, খরগোশ টরগোশ। তো এইসব থেকে কার কেমন রোগ হয়, তো আপনি এটা দেখতে গেলেন। তার মানে সেম স্টাডি, নলেজ অ্যাওয়ারনেস এন্ড প্রিভেন্টিভ প্র্যাকটিস, কিন্তু ইস্যুটা ডিফারেন্ট হয়ে গেল। ওকে। অথবা ধরেন এই ডেঙ্গুটা আউটব্রেকটা থাকলো সেম, আপনি অন্য একটা স্টাডি করলেন, যেমন এটার ক্ষেত্রে যদি আপনি দেখেন এক্সপ্লোরিং দ্য এপিডেমিওলজি অফ হসপিটালাইজ পেশেন্ট 2020 ডেঙ্গু আউটব্রেক, মানে তারা ডেঙ্গু নিয়ে কাজ করেছে। একদল কাজ করেছে হচ্ছে নলেজ অ্যাওয়ারনেস এন্ড অ্যাটিটিউড, কে কেমন জানে এই ডেঙ্গু বিষয়ক প্রিভেনশন বা এইসবে। আরেকজন কাজ করেছে ক্লিনিক্যাল, মানে এপিডেমিওলজি নিয়ে কেমন এটা কোন জায়গায় কেমন ছড়াইছে। আরেকজন কাজ করছে কি ক্লিনিক্যাল স্পেকট্রাম এন্ড রিস্ক ফ্যাক্টরস, তার মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টো নিয়ে কোন সিমটমটা বেশি কোনটা কম, হ্যাঁ, এইসব নিয়ে কাজ করছে, সেম ইস্যু নিয়ে কিন্তু সেম টপিক নিয়ে। তার মানে দেখেছেন এখানে আমাদের তিন ধরনের কাজ কিন্তু সেম টপিকে হয়ে গেল। তো এখানে আপনারা তখন এইভাবে আমরা গ্যাপটা আইডেন্টিফাই করে যাচ্ছি, তাহলে এই সেম কি বলা যায়, পপুলেশন সেম থাকবে, অথবা পপুলেশন চেঞ্জ হবে, ইস্যু সেম থাকবে, ইস্যু চেঞ্জ হবে, পপুলেশন সেম থাকবে, এরকম আর কি। বুঝতে পারছেন না? আর কি আছে, হোয়াট আউটকাম অর ইম্প্যাক্ট ম্যাটার্স মোস্ট। তো এখানে আপনারা তখন দেখলেন যে আচ্ছা ঠিক আছে, আমার এখানে আমি তো একটা পার্টিকুলার সে রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করছে, তার মানে রিস্ক ফ্যাক্টর বলতে হয়তো বয়স বেশি হলে, নাকি ছেলে মেয়ে বেশি হলে, নাকি অন্য কোনো কিছু বেশি হলে কি বলা যায় ডেঙ্গু বেশি সিভিয়ার আউটকাম হয়, না আপনি দেখতে পারেন। অথবা এখানে আর কি আছে দেখুন, এই দেখেন আওয়ার স্টাডি নোটেড দ্যাট টিবি রেডিও ইজ এফেক্টিভ, তার মানে এখানে এগুলা নিয়ে কথা আছে। তো এটার আউটকামের বিষয়টা মানে হলো যে কোন জিনিসটা আসলে আহ, আহ, বেশি গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এর ক্ষেত্রে তারা দেখেছে। তো আপনি যখন দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জিনিসটা পার্টিকুলার হয়তো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাহলে এটা নিয়ে আমি একটু ফার্দার কাজ করি, শুধুমাত্র ওই একটা পার্টিকুলার আউটকাম বা ইম্প্যাক্ট নিয়ে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন এখানে আমরা ন্যারো ডাউন টপিক গুলো আসলে কিভাবে করেছি, একটা আমরা কিছু উদাহরণ দিয়েছি। ফ্রম এডুকেশন, এডুকেশন কি একটা ব্রড টপিক, যে হয়তো যে আর্টস বা হিউম্যানিটিস আছে সে হয়তো বলে যে আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই, তাহলে এটাতে কি করলাম, ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্সি অন একাডেমিক পারফরমেন্স এমন হাই স্কুল স্টুডেন্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, ন্যারো ডাউন আমি টপিক করে ফেললাম। সেখানে আমি কি করলাম যে আমাদের আহ আচ্ছা, টপিক ন্যারো ডাউন করার আগে আমাদের আর কিছু টার্ম জানতে হবে। যখন আমরা লিটারেচার রিভিউ করবো আমরা আরো কিছু জিনিস দেখতে হবে আমাদের। তো সেটা কি দেখতে হবে, সেটা দেখতে হবে হলো আমাদের ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কি, ভ্যারিয়েবলস হলো সিম্পলি আমরা যদি বলি, ভ্যারিয়েবলস হলো সেই জিনিসগুলো যেগুলো আমাদের আহ কি বলবো, যে জিনিসগুলো হচ্ছে একটা রিসার্চে ভ্যারি করে। যেমন লেটসে আমাদের এখানে কি ভ্যারি করে, পপুলেশন আপনারা দেখেছেন যে কেউ হয়তো পুরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে টোটাল ওয়ার্ল্ড না সরি কান্ট্রি ওয়াইড, মানে সব ধরনের পপুলেশন তারা নিয়েছে। তাদের ক্ষেত্রে তারা কারা কারা পপুলেশন, হসপিটালাইজ পেশেন্ট পপুলেশন। এটার ক্ষেত্রে আপনারা যদি দেখেন ক্লিনিক্যাল স্পেকট্রাম,
রিস্ক ফ্যাক্টর সিভিয়ার ডেঙ্গু ইনফেকশন, মানে যারা হসপিটালাইজ কিন্তু যাদের সিভিয়ার ডেঙ্গু হয়েছে সেই ধরনের পপুলেশন, ঠিক না? তার মানে পপুলেশন চেঞ্জ। তো এরকম অনেক কিছু আছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো মানে চেঞ্জ হয় আর কি একটা পার্টিকুলার রিসার্চে। যেমন এখানে কি কি উদাহরণ আছে দেখেন, সেক্স, এজ, হাইট, ওয়েট, এগুলা চেঞ্জ হয় এক একটা রিসার্চে, এক এক ধরনের হয়, বা এক একটা রিসার্চের প্রত্যেকটা রেসপন্ডেন্ট বা পার্টিসিপেন্টের ক্ষেত্রেও চেঞ্জ হয়। কেউ জেন্ডারের ক্ষেত্রে, কেউ মেল, ফিমেল, সব ধরনের পার্টিসিপেন্ট থাকে একটা রিসার্চে, ঠিক না? তাদের এইজও ডিফারেন্ট থাকে, মানে এক একজন রেসপন্ডেন্টের এক এক রকম হয় আর কি। আচ্ছা, তো এখানে কি ধরনের ভ্যারিয়েবল আছে আমাদের? মেইনলি ভ্যারিয়েবল আছে হলো দুই ধরনের, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল আর কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল কোনগুলো? যেগুলো আমরা নাম্বার দিয়ে মেজার করি, নাম্বার দিয়ে ক্যালকুলেট করি। যেমন এইজ, বয়স, ঠিক না? বয়স আপনি যদি বলেন যে 13, 14, 13.5, 12, নাম্বার একটা আসে। তারপর হচ্ছে হাইট হতে পারে, এরকম। তো এখানে কন্টিনিউয়াস এর মধ্যে আবার দুই ধরনের, সরি, কোয়ান্টিটেটিভ এর মধ্যে আবার দুই ধরনের ভ্যারিয়েবল আছে, একটা হলো কন্টিনিউয়াস আর একটা হলো ডিসক্রিট। সো কন্টিনিউয়াস আর ডিসক্রিট বিষয়টা কি? আপনারা যদি দেখেন, কন্টিনিউয়াস মেজার্ড ইন রাউন্ড নাম্বারস অর ফ্র্যাকশন, আর ডিসক্রিট কি অলওয়েজ মেজার্ড ইন রাউন্ড নাম্বারস, মানে আহ, কি বলে যে অলওয়েজ। মানে কন্টিনিউয়াস যেটা হবে সেটা হলো আমি ভগ্নাংশ অথবা হোল নাম্বার দিয়ে আমি কাউন্ট করতে পারি বা মেজার করতে পারি। যেমন আপনার বয়স হচ্ছে 14 বছর, 1 মাস, বা 14 বছর, 1 মাস, 1 সপ্তাহ, একদিন, ঘন্টা, এভাবে অনেক আপনি ভাগ করতে পারবেন, ঠিক না? কন্টিনিউয়াস ভেরিয়েবল আমরা বলবো, মানে অনেক ফ্র্যাকশন করা যায়। আর ডিসক্রিট কি? ডিসক্রিট হলো যেটাকে ফ্র্যাকশন করা যায় না। যেমন আপনাকে যদি বলা হয় যে একজন পার্টিকুলার রেসপন্ডেন্টের কয়জন ছেলে মেয়ে, এটা কিন্তু নাম্বার দিয়ে মেজার করা, ঠিক না? 2 জন, 3 জন, 4 জন, 1 জন, নাম্বার দিয়ে মেজার করা। কিন্তু আপনি তো বলতে পারবেন না যে 1.5 জন ছেলে, 1.5 জন মেয়ে, বলতে পারবেন না, ঠিক না? তার মানে এটাকে ভগ্নাংশ করা যাচ্ছে না, কিন্তু নাম্বার। তার মানে মনে রাখবেন, নাম্বার দিয়ে আমরা মেজার করতে পারি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল কে, কিন্তু দুই ভাবে আমরা মেজার করি। একটা হলো ভগ্নাংশ হতে পারে, হোল নাম্বার হতে পারে, সেটা হলো কন্টিনিউয়াস। আর শুধু হোল নাম্বার হলে সেটা হলো ডিসক্রিট ভ্যারিয়েবলস। ওকে। আর কোয়ালিটিভ ভ্যারিয়েবলস কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা কি বলা যায়, যেগুলো হচ্ছে নাম্বার দিয়ে আমরা মেজার করি না। যেমন জেন্ডার, মেল ফিমেল হতে পারে, ঠিক না? বা জেন্ডার না, সেক্স আর কি আমরা বলি। ন্যাশনালিটি হতে পারে, অকুপেশন আছে। তারপর হচ্ছে এখানে কোয়ালিটির ভেরিয়েবল আবার দুই ধরনের, একটা হলো নমিনাল। নমিনাল কি? নমিনাল হলো আপনার সিম্পলি যে কোনো ধরনের ক্যাটাগরি আছে, কিন্তু সেটা কোনো কি বলা যায়, কোনো অর্ডার নেই। অর্ডার মানে হচ্ছে কোনো র্যাঙ্কিং করা যায় না, যে টপ, মিডল বা লো। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে ইনকাম লেভেল, ইনকাম লেভেল কি আপনারা আহ ভাগ করতে পারবেন, র্যাঙ্কিং করতে পারবেন? ইনকাম লেভেল বলেন তো, ইনকাম লেভেল কি আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন? তো চিন্তা করেন, ইনকাম লেভেল কি ভাগ করা যাবে বিভিন্ন ক্যাটাগরিতে র্যাঙ্কিং অনুযায়ী? মানে ক্যাটাগরিতে তো ভাগ করা যাবে, কিন্তু র্যাঙ্কিং কি যাবে? আচ্ছা, রিজওয়ান রাকিব ভাই বলেছেন যাবে। অন্য কেউ বলবেন যে আসলে কি যাবে কি যাবে না? মানে আমার কথা কি বুঝতে পেরেছেন? যে আমাদের যে ইনকাম লেভেল আছে সেটাকে আমরা বিভিন্ন র্যাঙ্কিং করতে পারবো কিনা। কারণ অকুপেশনকে আমরা র্যাঙ্কিং করতে পারবো, অকুপেশনকে, যে এই অকুপেশনটা উপরের ক্যাটাগরি, এই অকুপেশনটা নিচের ক্যাটাগরি, করা যাবে এটা? এই তামান্না আপু বা কৌশিক সরকার ভাই কোনটার কথা বলছেন, যে অকুপেশন নাকি আমি যেটা বলছিলাম যে কি ইনকাম লেভেল? অকুপেশন, আচ্ছা। কৌশিক ভাই ধরেন আপনি একটু তাহলে একটু ব্যাখ্যা করেন যে অকুপেশন আমরা কিভাবে র্যাঙ্কিং করব। ভাই আমরা জানি অনেকগুলো জবের হায়ারার্কি আছে, বা হচ্ছে যে গ্রেড আছে। নবম গ্রেডের চাকরি, দশম গ্রেডের চাকরি, এসব হিসেবে আমরা হ্যাঁ, সেটা করতে পারি, সেটা থাকলো, র্যাঙ্ক করতে পারি। সেটা আপনি করতে পারলেন, কিন্তু আপনি ধরেন ধরেন একজন, লেটস সে একজন টিচার, আর একজন ধরেন বিসিএস ক্যাডার। তো এখানে আপনি কি র্যাঙ্কিং করতে পারবেন যে আসলে কে উপরে কে নিচে? না ভাই, দুইটা আলাদা সেক্টরের, তো রিলেশন করা সম্ভব না।
এক্স্যাক্টলি। তো আপনি প্রান্ত মানে দীপ ভাই বলছেন যে স্যালারি, না আপনি, আমি তো বলেছি শুধু অকুপেশন, আপনার এখানে স্যালারি তো আমি ইনক্লুড করবো না, তাহলে তো আমার এটা হয়ে গেল। আমি তো স্যালারি মানে আবার ইনকামের ব্যাপার আছে, ঠিক না? মানে ওটা কিন্তু আলাদা। আমি বলছি শুধু অকুপেশন। তো শুধু অকুপেশন, এটাই আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে যে শুধু অকুপেশন আমরা কিন্তু মানে এভাবে আমরা মেজার করতে পারি না। হ্যাঁ, আমার অকুপেশনের সাথে ইনকাম দেখতে হবে, তখন আমি সেটা বোর্ড করতে পারবো। এমন হতে পারে যে একজন বিসিএস ক্যাডার, নবম গ্রেডের, আর একজন হলো ধরেন কৃষক, লেটসে সে হলো কৃষক, তার প্রফেশন, কিন্তু সে হয়তো মাসে 50 কোটি টাকা ইনকাম করে, সে এত বড় কৃষক, ঠিক আছে? তো তখন আপনি তো আর বলতে পারেন যে বিসিএস ক্যাডারের থেকে কৃষক হলো লোয়ার র্যাঙ্ক, মানে বলা যাবে না। অকুপেশন এভাবে আমরা মেজার করতে পারি না, তার একটা অন্য একটা জিনিস লাগে আর কি। তো যেই জিনিসগুলো আমরা এইভাবে র্যাঙ্কিং করতে পারি না সেগুলোকে আমরা বলি নমিনাল ভ্যারিয়েবল, আর যেগুলোকে করতে পারি সেগুলোকে আমরা বলি আপনার অর্ডিনাল ভ্যারিয়েবল। তো এখানে আছে কি দেখেন, পুয়ার ক্লাস, মিডল ক্লাস, রিচ ক্লাস আছে, তারপরে ডিজিজ যদি থাকে কিছু, এডুকেশন লেভেল অনেক সময় আমরা করি আর কি, অর্ডিনাল ক্যাটাগরি করি, যে আপনার কি বলা যায়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এডুকেশন লেভেলকে আমরা ক্যাটাগরি করতে পারি, অর্ডার করতে পারি। আচ্ছা, গেল। তার মানে এগুলো আপনারা কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। তো গোলস পালারে যাই। সেটা একটু দেখুন। দেখেন, এটা আমার একটা আর্টিকেল, আমরা সুন্দর মতো অ্যাবস্ট্রাক্ট হয়তো দেখলাম, অ্যাবস্ট্রাক্ট করে আমি ইন্ট্রোডাকশন গেলাম, ইন্ট্রোডাকশন পড়লাম কিছুটা হালকা করে। ইন্ট্রোডাকশনে কি কি থাকে? ইন্ট্রোডাকশনে থাকে হলো আর্টিকেলটার পারপাস, আর্টিকেলটার কোথায় গ্যাপ আছে, মানে সে কোথায় গ্যাপ খুঁজে পেয়েছে তারা ইনফরমেশনে, তারপরে তারা বা কি বলা যায়, তাদের নভেল কন্ট্রিবিউশন কোন জায়গায় কন্ট্রিবিউট করতেছে, কোথায় আর্টিকেলটা, সেটা দেখা যায়। ম্যাথডসে কি আমরা যেটা দেখি টুকটাক, যেটা কিভাবে কাজ করছে এটাকে দেখলো, এরপর আমরা ভ্যারিয়েবলে দেখি ফেলি। হ্যাঁ, সো ভ্যারিয়েবলটা হচ্ছে আমার ভেরি ইম্পর্টেন্ট, আমি রেজাল্ট সেকশনে গিয়ে আসলে ভ্যারিয়েবল গুলো দেখতে পারি। দেখেন এখানে এই যে এজ আছে, এডুকেশনাল স্ট্যাটাস, মান্থলি, এইসব বিষয় আছে। আরো এখানে গেলে আরো কিছু ভ্যারিয়েবলস আছে, দেখেন নলেজ, এডুকেশন, সরি, নলেজ আর প্র্যাকটিসের, এখানে আরো কিছু ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, নলেজ, তারপর হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, এখন এইগুলা কি আসলে, ধরেন এক এক ধরনের যে ভ্যারিয়েবলস আছে, এইটা আছে, তারপর হচ্ছে এই জিনিসগুলো আছে, এগুলা কি ধরনের ভ্যারিয়েবল বা কি? সো আমরা ভ্যারিয়েবলকে দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন টার্মস অফ দেয়ার রিলেশনশিপ। ঠিক আছে, আমাদের রিলেশনশিপ আমাদের মেজার করতে হয়, যে ধরেন ক্যান্সার কোনটার কারণে বেশি হয়, কোনটার কারণে কম হয়, বা একটা পার্টিকুলার জিনিস কেন বেশি হয়, কেন কম হয়, কোনটার সাথে অ্যাসোসিয়েশন আছে, এগুলো আমরা বের করি। তখন আমাদের এই রিলেশনশিপের জন্য আমরা ভেরিয়েবলকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো নামগুলো শুনে আপনারা বুঝতে পারছেন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সে অন্য কোনো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে না। সে কি করে, সে তার মতো করে আমরা এটাকে মানে মেজার করি, এবং আমরা ধারণা করি এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর কোনো চেঞ্জ আসলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কোনো চেঞ্জ হয়। বুঝতে পারলেন? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোনো চেঞ্জ আসলে সেটা যেমন ভ্যারি করে, সেই ভ্যারিয়েশনের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ হয়। এখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো সিম্পলি সেটাই, যেটা হলো আমরা আলটিমেটলি মেজার করি আমাদের আলটিমেট আউটকাম যেটা নিই। এবং এইটা ওই যে বললাম যে এটা চেঞ্জ হয় কেন, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ হয়। সো সাপোজ আপনাদেরকে আমি যদি বলি যে একজন মানুষ অসুস্থ হবে, এটা কি
বয়সের উপর ডিপেন্ড করে একজন মানুষ অসুস্থ হবে কি হবে না? নর্মাল সেন্স একটু যদি বলেন, বয়সের উপর ডিপেন্ড করে কি করলে সেটা কি 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 ধরনের হতে পারে, একটু জাস্ট সিম্পলি একটু বলেন। যে একজন মানুষ উম, অসুস্থ হবে কিনা সেটা বয়সের উপর ডিপেন্ড যদি করে, বা ফার্স্টে ডিপেন্ড করে কিনা, যদি করে থাকে তাহলে কিসের মানে কি ধরনের হতে পারে, অ্যাসোসিয়েশনটা কিরকম হয় আপনাদের কি মনে হয়? সিম্পলি যদি একটু প্লেন ভাবে বলেন একটু। আসলে মানুষের বয়স হলে মানুষের ইমিউনিটিটা আর কি কমতে থাকে। ইমিউনিটি কমলে ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইমিউনিটি আমাদের অত মানে আমরা কঠিন জায়গায় যাবো না, নর্মালি আমরা একটু বললাম আর কি, সিম্পল সেন্সে প্লেন সেন্টেন্সে বলেন, ইমিউনিটিতে আমরা যাবো না, নর্মালি। হ্যাঁ, যে সায়াদ রিজন ভাই একদম খুব সুন্দর ভাবে বললো যে অল্প বয়স কিন্তু বাচ্চা যারা থাকে এবং যারা বয়স্ক থাকে তাদের নর্মালি তারা অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে। তার মানে এজ একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং আমরা যদি বলি এটাকে অনেকে বলে ফ্রেলিটি বলে আর কি, বা ধরেন আপনি রিস্ক অফ কি বলবো আমি, রিস্ক অফ ডেভেলপিং ডিজিজ অথবা হেলথ 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 ইস্যু বলি সহজ ভাষায়, যে রিস্ক অফ ডেভেলপিং হেলথ ইস্যু ইজ অ্যাসোসিয়েটেড উইথ এজ। একদম বাচ্চা যারা তাদের একটা সম্ভাবনা থাকে, রিস্ক থাকে অসুস্থ হওয়ার বেশি। তারপরে আবার বয়স হওয়ার, যখন অনেক বয়স হয় তখন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এজ, কারণ এজটা যেমন পরিবর্তন হচ্ছে, ঠিক না, সেই পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমার ওই যে একটা অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ছে বা কমছে এরকম থাকছে। তার মানে সে যে জিনিসটা এই বয়স বাড়ার বা কমার সাথে বাড়ছে বা কমছে সেটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা হলো অসুস্থতা, ঠিক না? এভাবে আমরা বলি আর কি। সো আমাদের কি করতে হবে এখানে, আমরা এই দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর অলসো মিউচুয়াল রিলেটেড অ্যাজ দে আর অফেন কল্ড কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস বা রিস্ক ফ্যাক্টরস বলে আর কি। দেখেন, a change in the independent variables directly causes a change in the dependent variables নর্মালি, ঠিক না? এগুলোকে আরো কিছু নামে বলে, এগুলো আমার দরকার নাই জানার। তো এখানে কি ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে? সোশিও ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস, সোশিও ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি রিলেটেড, সোশ্যাল রিলেটেড, যেমন কমন এজ, সেক্স, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, হ্যাঁ, ধনী গরিব কিনা, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, এরকম অনেক কিছু থাকে। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট কোথায় এখানে? যে সো এইখান থেকে আমরা যদি আপনাদের, এবং এটা সহজে আপনার রেজাল্টে গেলেই কিন্তু আপনারা খুঁজে পাবেন, যেমন সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স লেখা, এখানে প্রত্যেকটা আমার ইন্ডিপেন্ডেন্ট এবং সোশিও ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল। দেখেন এজ, এডুকেশনাল স্ট্যাটাস, মান্থলি ফ্যামিলি ইনকাম, অকুপেশন, এরিয়া অফ রেসিডেন্স, রিলিজিয়ন, অ্যালকোহল কনজাম্পশন, ঠিক আছে? এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট হয়তো ভ্যারিয়েবল হতে পারে। নলেজ বা ইন্ডিপেন্ডেন্ট বলতে এগুলা এক ধরনের ভ্যারিয়েবলস আর কি, নলেজ রিলেটেড, আমরা বলি নলেজ রিলেটেড ভ্যারিয়েবলস। এখানে কি আছে? রোড সেফটি, প্র্যাকটিস, প্র্যাকটিস রিলেটেড ভ্যারিয়েবল। এবার দেখেন, এইটা হলো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। কেন এটা ডিপেন্ডেন্স ভ্যারিয়েবল? আমার আর্টিকেল টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপ্লোরিং দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিস। তার মানে আমি কি এক্সপ্লোর করতেছি? আমি নলেজ অ্যান্ড প্র্যাকটিস এক্সপ্লোর করতেছি। আমরা যেটা নিয়ে আমরা মানে আলটিমেট আমার আউটকাম থাকে, আউটকাম ভ্যারিয়েবল, সেটাই হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মনে রাখবেন, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা আউটকাম ভ্যারিয়েবলও বলি। তার মানে আমি কি দেখতে যাচ্ছি? আমি দেখতে যাচ্ছি নলেজ এবং প্র্যাকটিস অফ রোড সেফটি মেজার্স অমং দ্য মোটর বাইকার্স। তার মানে নলেজ আর প্র্যাকটিস যেটা দেখতে যাচ্ছি এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো তার মানে এইটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এখান থেকে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। দেখেন, আমি একটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করেছি, এই যে দেখেন, এবং আমি এই যে আমার নলেজ যে আছে এটার একটা স্কোর ক্যালকুলেট করেছি, মিন নলেজ স্কোর, মিন প্র্যাকটিস স্কোর। এবং এইগুলো দেখেন এইজের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জ হচ্ছে, দেখছেন? আমার স্টাডি, আমার অ্যানালাইসিস মানে আমাদের অ্যানালাইসিস আমরা পেয়েছি, দেখেন। এবং এডুকেশনাল স্ট্যাটাস অনুযায়ী চেঞ্জ হচ্ছে নলেজ এবং প্র্যাকটিস, ঠিক আছে? অকুপেশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে নলেজ এবং প্র্যাকটিস। তার মানে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস গুলো, এই নলেজ এবং স্কোরটা ডিপেন্ড করছে হলো আমার ইন্ডিপেন্ডেন্ট এই সোশ্যাল ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস এর উপর। এভাবে আমরা আইডেন্টিফাই করে ফেলি। কেন আইডেন্টিফাই করি আমি আপনাদেরকে বলি, মানে লিটারেচার রিভিউ এর মধ্যে এটা কেন আসলো। আপনি এখান থেকে দেখে নিতে পারেন, আচ্ছা তাইলে তারা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগুলো ইউজ করেছে। আপনি হয়তো একটু আরো অনেকগুলো আর্টিকেল পড়লেন, অন্য আরেকটা আর্টিকেল আরেকটা ইউজ করছে, এরকম অনেকগুলো করে টরে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভ্যারিয়েবল সিলেক্ট করলেন, আপনি মিলাইলেন আর কি, এখান থেকে কিছু, এখান থেকে কিছু, এখান থেকে কিছু। আরেকটা কাজ আপনি করলেন, আচ্ছা এই জিনিসটা তারা বললো, কিন্তু আপনার রিয়েল লাইফ হয়তো এক্সপেরিয়েন্সে আপনি বা এক্সপোজারে আপনি জানতে পারলেন যে এগুলা আরো কিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আছে যেগুলো তারা স্টাডি করেনি কিন্তু করা উচিত, তখন আপনি এগুলো অ্যাড করবেন। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু আমাদের লিটারেচার থেকে সবসময় অ্যাড করতে হয় এমন, ঠিক আছে? আমি নিজের মন থেকে আমি অ্যাড করতে পারি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, আমি নিজের মতো করে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাড বলতে আর কি কি বলে যে আমাদের কি বলবো এটাকে, ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে আমরা অ্যাড করতে পারি।
অথবা ধরেন তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়তো নাই, যেটা আপনি নতুন একটা আপনার মাথায় আসলো যে এটা হতে পারে। মানে এই এই স্টেজ এই বিষয়গুলো হয়তো আরো কিছু জিনিসের সাথে জড়িত, যেগুলো আমার দেখা দরকার। সো ভ্যারিয়েবল এই জন্য আমাদের মানে বোঝা দরকার আর কি। ঠিক আছে, এখানে আরো কিছু ভ্যারিয়েবলস আছে। এখানে কি আছে? এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবলস, অল ভ্যারিয়েবলস দ্যাট আর নট কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বাট কুড এফেক্ট দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্ট। তো এখানে আমাদের যেগুলো আছে এগুলো সবই কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল নাই। সোশ্যাল স্টাডিতে অনেক সময় এই জিনিসটা থাকে যে কি ইন্ডিপেন্ডেন্ট, যেগুলো আসলে অ্যাসোসিয়েশন, আপনি হয়তো বললেন যে এটার অ্যাসোসিয়েশন আছে, সেগুলো আপনি ডিরেক্টলি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করবেন। আর কিছু ভ্যারিয়েবল আছে আপনি হয়তো তাদেরকে বাদ দিলেন, এগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনি ইনক্লুড করবেন, এগুলো হচ্ছে এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল। আর আছে হলো কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা কি? এটা হলো এমন ভ্যারিয়েবল, আপনার এক ধরনের ভ্যারিয়েবল যেটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুইটাকেই হচ্ছে মানে কি বলা যায় এফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে। যে এটা চেঞ্জ হইলে হয়তো আপনার উম কি বলা যায় মানে মানে স্টাডিটাকে আপনার স্টাডির যে আউটকাম এটাকে ইনফ্লুয়েন্স করে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখেন, কফি ড্রিঙ্কিং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ, হ্যাঁ, তার মানে হয়তো তারা স্টাডিতে পেয়েছে কফি যদি বেশি খায় তাহলে তার হার্ট ডিজিজ হতে পারে, হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। এখন এখানে কনফাউন্ডিং ভ্যারিয়েবল হলো সিগারেট স্মোকিং। কেন? লেটস এ হয়তো 50 জন কফি খায় রেগুলার, এরকম লোকজনকে তারা স্টাডি করেছে, তাদের পপুলেশন হচ্ছে এটা। এখন এই 50 জনের মধ্যে হয়তো 10 জন হয়তো সিগারেট খায়। এখন 10 জন সিগারেট খাওয়ার কারণে কি হলো, হয়তো ওই 10 জনের মধ্যে হার্ট ডিজিজ মানে রিস্কটা একটু বেশি থাকলো, আর বাকিদের মধ্যে মোটামুটি কম আসে। এখন ওই 10 জনের জন্য পুরো স্টাডিটাই আপনার চেঞ্জ হয়ে গেল, হয়তো ওভারঅল মিলে হার্ট ডিজিজের রিস্কটা অনেক বেশি বেড়ে গেল, এবং আপনি স্টাডিতে বললেন যে কফি খেলে অনেক সিগনিফিকেন্টলি হচ্ছে হার্ট ডিজিজ হয়, যেটা আসলে কফি খাওয়ার জন্য না, বরং কফি এবং সিগারেট দুইটাই হয়তো খাইছে, অথবা সিগারেট অনেক বেশি খাইছে, সেটার কারণে হয়তো আহ, কি বলা যায় হার্ট ডিজিজ রিস্কটা বাড়ছে। ঠিক আছে, সো এটা কি করলো, আপনার এই স্টাডিটার রেজাল্টটাকে বায়াস করলো আর কি, বায়াসড করে ফেললো। আচ্ছা, এই জিনিসগুলো আপাতত না জানলেও চলবে, যেটা জানা দরকার সেটা আমি বললাম। আচ্ছা, তার মানে এই জিনিসটা আমরা করে আমরা আমাদের কি বলা যায় এই যে ভ্যারিয়েবল আমি কি নিতে পারি আমার স্টাডির জন্য, রিসার্চের বা টপিকের জন্য, সেটা আমরা খুঁজে পেলাম, এবং আউটকাম এবং ইম্প্যাক্ট আমরা দেখলাম। আচ্ছা, এবার ধরেন আমি আমার যে আর্টিকেল হইলো মোটামুটি, আমি এবার হলো আমার টপিকটাকে আমি ন্যারো ডাউন করে ফেলবো আরো ফার্দার লিটারেচার রিভিউ করার জন্য। ঠিক আছে, যে আমি দেখলাম যে ভ্যারিয়েবল আমি খুঁজে পাইলাম, আমি হলো আমার টপিকও খুঁজে পেলাম, এরপর আমি এটাকে ছোট করে আমি আরো রিফাইন্ড লিটারেচার সার্চ করব। মানে লিটারেচার রিভিউর কিন্তু আপনার আস্তে আস্তে আপনি রিফাইন করবেন, ফার্স্টে ব্রড টপিক থেকে আস্তে আস্তে ছোট টপিকে আসবেন, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এবার আপনি যেটা করবেন, আমি টপিকটাকে ন্যারো ডাউন করে ফেললাম, আমি তখন সার্চ দিলাম যে হয়তো ডেঙ্গুর কথা বললাম, আমি দিলাম লেটস সে প্রিভেলেন্স অফ ডেঙ্গু, প্রিভেলেন্স অফ ডেঙ্গু ইন স্লাম এরিয়াস, মানে বস্তি এলাকাগুলোতে ডেঙ্গুর কেমন প্রিভেলেন্স। আমি আমার টপিক কি বলে এটাকে, আমার কন্টেক্সট সেটিংস যেটা আছে আমি এটাকে চেঞ্জ করে ফেললাম, প্রিভেলেন্স অফ ডেঙ্গু ইন স্লাম এরিয়াস অফ ঢাকা অথবা রাজশাহী অথবা অমুক জায়গা। ঠিক আছে, এভাবে আমি টপিকটাকে মানে ন্যারো ডাউন করি। যেমন দেখেন, আমরা কিছু এক্সাম্পল দিয়েছি যে একজন হয়তো ব্রড ফিল্ড সে এডুকেশন করেছিল, সেখান থেকে সে স্টাডিটাকে নিয়ে আসলো কি, ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্সি অন একাডেমিক পারফরমেন্স অ্যামং হাই স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ। তার মানে এখানে আমার পপুলেশন আছে, আসার পরে এখানে আমার আমি কি দেখবো, ইম্প্যাক্ট অফ স্মার্টফোন, এটা হলো আমার আউটকাম ভ্যারিয়েবলস। ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্সি, ও না সরি সরি আউটকাম, ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্সি, তার মানে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক না? স্মার্টফোনের এফেক্ট কোথায়? একাডেমিক পারফরমেন্সের উপরে, তার মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে একাডেমিক পারফরমেন্স এবং পপুলেশন এবং হাই স্কুল স্টুডেন্টস। তারপর ধরেন কেউ এনভায়রনমেন্টাল সায়েন্সের রিনিউয়েবল এনার্জি নিয়ে এসে কাজ করতে পারে, তারটা কি, এফিসিয়েন্সি কম্পারিজন অফ রুফটপ সোলার প্যানেলস ইন কোস্টাল ভার্সেস ইনল্যান্ড এরিয়াস ইন বাংলাদেশ। তার মানে তার আউটকাম ভ্যারিয়েবল কি, সে হলো রুফটপ সোলার প্যানেলের এফিসিয়েন্সি দেখবে। ঠিক আছে, তারপর ধরেন এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, কেউ যদি মাইক্রোবায়োলজি থাকে, প্রেজেন্স অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ইন সারফেস ওয়াটার নিয়ার পোল্ট্রি ফার্মস। ঠিক আছে, তো এখানে ডিরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলা নাই, হয়তো স্টাডির মধ্যে থাকতে পারে। আচ্ছা,
সো এরপরে আমাদের মোটামুটি তার মানে আমরা টপিক এরকম কি বলা যায়, আমার এটাকে আমরা বলি যে রিসার্চ কোয়েশ্চেন আমার রেডি হয়ে গেছে বা অবজেক্টিভ রেডি হয়ে গেছে, তখন আমরা আমার এই রিলেটেড আর্টিকেল আমরা আরো বেশি খুঁজে খুঁজে পড়ি যে আচ্ছা ঠিক আছে, ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্সি নিয়ে কেমন কাজ হয়েছে। তখন খুঁজে আমি যেটা করে দেখেন যে ইভালুয়েট দ্য রিসার্চ গ্যাপ, তো ওই রিলেটেড আমি যে একটা আর্টিকেল আমি খুঁজতেছি, ধরেন ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্স ইন বাংলাদেশ, আপনি খুঁজলেন যে আমি আমার টাইটেলটা মোটামুটি আমি টাইটেল বলতে আমার কি বলা যায় টেন্টেটিভ টাইটেল আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে আমি সার্চ দেবো যে এটা নিয়ে কেমন কাজ হয়েছে। অ্যাসোসিয়েশন একাডেমিক পারফরমেন্স দেখেন এখানে আছে, হ্যাঁ স্মার্টফোন ইউসেজ, এখানে কাজ করে দেখে এখান থেকে ভ্যারিয়েবল সেটিংস পপুলেশন এগুলা দেখে দেখে আমরা মানে চেক করবো যে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে এই ধরনের কাজ হয়েছে বা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছে। বা যেমন আমি এখানে দেখছি দেখেন খুব বেশি একটা ভালো আর্টিকেল এখনো হয় নাই, হয়তো হয়েছে বা আমাদের সার্চে আমরা খুঁজে পাচ্ছি না, আপনারা একটু দেখবেন, ঠিক আছে যদি হয় তাহলে তো হলি। বাট আর্টিকেল গুলো খুব বেশি ভালো জার্নালে মনে হচ্ছে না দেখে পাবলিশ আছে আর কি, ঠিক আছে? সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে, সেভাবে দেখবেন। আচ্ছা, তারপরে কি করব যে আমরা মানে কোন কোথায় গ্যাপটা আছে এটা আমরা দেখবো আর কি। এবং এখানে গ্যাপ আমরা কিভাবে খুঁজবো, এখানে হয়তো সে একটা ফাইন্ডিংস পেয়েছে, পাওয়ার পরে তারা ডিসকাশন বা কনক্লুশনে গিয়ে দেখবেন, লেটস সে আমরা যদি ডিসকাশনে যাই, মানে মেইনলি ডিসকাশন বা কনক্লুশনে কি করে, রেজাল্টে কিন্তু আপনি এই ধরনের গ্যাপ ট্যাপ খুঁজে পাবেন না, ইন্ট্রোডাকশনে ভাবে পাবেন না, আপনি গ্যাপ খুঁজে পাবেন ডিসকাশন। ডিসকাশনে তারা কি করে, তারা বিভিন্ন আর্টিকেলের কম্পারিজন করে যে আমার ফাইন্ডিংস আমি কি পেলাম, পাওয়ার পরে সে রিলেভেন্ট লিটারেচার সে অ্যাড করে যে এই আমি এক্সিস্টিং আরো কিছু স্টাডিতে তারা এই ধরনের ফাইন্ডিংস পেয়েছে, আর তারা অ্যাড করে কন্ট্রাস্টিং ফাইন্ডিংস যে অন্য কিছু আর্টিকেল অন্য ধরনের ফাইন্ডিংস পেয়েছে, ঠিক আছে। এবং বলার পরে তারা লাস্টে দিয়ে কিছু হয়তো আপনাকে রেকমেন্ডেশন দেয়, যে দেখেন জেনারেল রেকমেন্ডেশন যে আইদার এরকম বা ফিউচার ডিরেকশন বলে যে আমরা এই কাজটা বা এই ফাইন্ডিংস পেয়েছি, কিন্তু আরো ফার্দার রিসার্চ করা প্রয়োজন এই এই জায়গাতে আরো ভালো বোঝার জন্য, ঠিক আছে। তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে হয়তো সে কাজ করছে কিন্তু আরো গ্যাপ থেকে গেছে, এই জায়গায় আমি এবার আমি কাজ করবো। এটা হলো শেষে থাকে আর কি, নর্মালি আমরা বলি ফিউচার ডিরেকশন থাকে, বলা থাকে যে মোর রিসার্চ আর নিডেড অমুক তমুকের জন্য। হ্যাঁ, দেখেন লুক ফর ফ্রেজেস ফার্দার রিসার্চ ইজ নিডেড। আচ্ছা, আর কি আর কি আমরা কি কিভাবে দেখবো, ক্যান আই বিল্ড অন অর ইমপ্রুভ প্রিভিয়াস ওয়ার্কস, তার মানে যদি একটা যেটা আপনাদেরকে বললাম যে অনেক বেশি কোনো কিছু কাজ হয়ে যায় কোনো একটা টপিকসে, কিন্তু টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে তাইলে আমি এটা তার কি ফার্দার কন্ট্রিবিউশন দিতে পারি, যে দেখেন ক্যান আই ইমপ্রুভ প্রিভিয়াস ওয়ার্ক, মানে প্রিভিয়াস কোনো কাজ হয়েছে আমি এখানে কি আরো কন্ট্রিবিউশন করতে পারি কিনা, নতুন কোনো ধরনের অ্যানালাইসিস আমি করতে পারি কিনা, নতুন ওয়েতে নতুন কোনো ভ্যারিয়েবলস নিয়ে বা নতুন কোনো আউটকাম নিয়ে আমি করতে পারি কিনা, আপনারা সেটা চিন্তা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার হলো তারপর ফিজিবিলিটি করা। ফিজিবিলিটি টেস্টটা হলো ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের বাংলাদেশে সবচেয়ে যখন রিসার্চ কেউ শুরু করতে যায় তো প্রথমেই একটা ধাক্কা যখন সে খায় কোন জায়গাটায়, যে সে একটা দারুণ একটা টপিক আইডিয়া এরিয়া নিয়ে মোটামুটি তার রিসার্চ কোয়েশ্চেন টপিক রেডি, এখন সে কাজ করতে গিয়ে দেখে যে অনেক ধরনের বাধা। কি ধরনের বাধা, তার সময় নাই, ঠিক আছে। হয়তো যারা বিশেষ করে থিসিস করতে যায় তাদের মাত্র 6 মাস সময় দেয়, তো এই 6 মাসের মধ্যে সুপারভাইজাররা কোঅপারেশন মানে কোঅপারেটিভ হয় না, সে হয়তো আর্টিকেল লিখতে পারে না, পড়তে পারে না, এরকম অনেক কমপ্লেক্সিটির জন্য, বা তার কাছে কি বলে যে পরীক্ষা টরীক্ষার এসব প্রেশার থাকে, সেই সময়টা নাই। অথবা কেউ একজন হয়তো রিসার্চ করবে, লেটস এক্সপেরিমেন্টাল রিসার্চ করবে, তার ল্যাবে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই, বা হয়তো অন্য একটা জিনিস কেমিক্যালস লাগবে, রিয়েজেন্ট লাগবে, সেটা নাই। অথবা আমাদের সার্ভে বেস রিসার্চের যদি আমরা বলি, আমার ডেটা কালেকশন করবো, আমার যে আমার যে যাওয়া আসার খরচ টরচ আছে সেটা আমার নাই, হ্যাঁ এসব ঝামেলা থাকে। তারপরে কি অ্যাক্সেস টু ডেটা আর পার্টিসিপেন্ট, কেউ যদি আপনি হয়তো এমন একটা পপুলেশন নিয়ে কাজ করবেন, সেই পপুলেশনে আপনি যাওয়াটা আপনার জন্য মানে কি বলে যে সুবিধা মানে সুবিধাজনক হবে না। যেমন আপনারা যদি রেপ ভিকটিম নিয়ে কাজ করেন, আপনারা কিন্তু যে কাউরে গিয়ে তোর বলতে পারবেন না যে হ্যাঁ আপনি কি রেপ হয়েছেন, আমি আপনার কি কারণে এই ঘটনাগুলো ঘটে এটা নিয়ে একটা কাজ করতে যাচ্ছি, আপনি কিন্তু অ্যাক্সেস পাবেন না। অথবা ট্রান্সজেন্ডার পপুলেশন আছে, ঠিক না, এসব এরকম ধরনের আমরা অনেক ধরনের অ্যাক্সেস পাই না। অথবা হয়তো মিলিটারি পার্সোনাল নিয়ে আপনি রিসার্চ করবেন, আপনি তো অ্যাক্সেস পাবেন। তো এই জিনিসগুলো দেখা গেলো আইডিয়াটা তো চমৎকার কিন্তু আপনার সেই অ্যাক্সেসটা নাই। এছাড়া কি আছে, এথিক্যাল কনসিডারেশন। এথিক্যাল কনসিডারেশন কি, যে সিম্পলি আমি যেটা বললাম যে রেপ ভিকটিম, তাদের ক্ষেত্রে আপনার হয়তো আপনি আমরা প্রটোকল লিখতে হয় যে
মানে এই ধরনের পপুলেশন, বিশেষ করে হিউম্যান এবং অ্যানিমাল পপুলেশন, আপনাদেরকে আগের দিন বলেছিলাম, তাদের নিয়ে যখন আমরা কাজ করি তার আগে আমার পারমিশন নিতে হয় অথরিটির কাছ থেকে। একটা, এটাকে বলে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড বা এথিক্যাল রিভিউ বোর্ড। তাদের কাছে আপনার কোয়েশ্চেনেয়ার, তারপর হচ্ছে প্রটোকল সবকিছু সাবমিট করতে হয়, যে আমি এই ধরনের ডেটা নিব, এই ধরনের এক্সপেরিমেন্ট করব। তারা যদি পারমিশন দেয় আপনি তখন কাজ করতে যেতে পারবেন। তারপরেও তারপরে তারা পারমিশন দেবে কিনা এটা একটা বিষয়। তো এই জিনিসগুলো চিন্তা করতে হয় যে আপনার সেই কি বলবো আমি, ডিসক্রিপশন বা পারমিশন অথবা সঠিক অ্যাপ্রুভাল বা কানেকশন, নেটওয়ার্কিং যদি আমরা বলি, কানেকশনটা আছে কিনা, যে আপনি এমন একজন হয়তো কারোর সাথে কাজ করেন যার হচ্ছে এই অ্যাক্সেসটা আছে, আপনি তার সাথে কাজ করলে পারবেন। আচ্ছা, এরপর কি টুলস অর স্কিল রিকোয়ার্ড ফর অ্যানালাইসিস। তো এখানে আরেকটা কমপ্লেক্সিটি আসে, যে অনেকে হয়তো ভালো দারুণ আইডিয়া জেনারেশন করলো, কিন্তু সে দেখে দেখে হয়তো সে বুঝতে বুঝতে পারলো। যেমন আপনি আর্টিকেল এখানে যদি পড়েন, এখানকার মেথোডোলজি গুলোতে তো ক্লিয়ারলি বলে দেওয়া থাকে, ঠিক না? যেমন লেটস সে ডেটা কোয়ালিটি এন্ড কন্ট্রোল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, দেখেন, to ensure reliability and validity of the study result, we use a number of techniques conducting testing of our study. আচ্ছা, এটা গেল। এই যে দেখেন, in data analysis descriptive statistics were performed. তারপর কি mean knowledge and practice score of participant to assess whether the knowledge and practice score follow a normal distribution. We performed Kolmogorov, Smirnov and Shapiro-Wilk test. And আপনি এই টেস্ট গুলা কিগুলো জানেন না বা অ্যানালাইসিস করতে পারেন না। লিটারেচার রিভিউ থেকে আপনি তো বললেন যে আচ্ছা আমার এই অ্যানালাইসিসটা করতে হবে, না আপনি জানেন না, তাহলে তো কিন্তু আপনার এই যে একটা গ্যাপের কারণে, মানে যে একটা ঘাটতি থাকবে, আপনি তখন মানে কাজ করতে আগ্রহ তো থাকবে না। আপনার মনে হবে যে আচ্ছা আমি তাহলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শিখে নিই। অনেকে যে কারণে এখানে আসছেন আমি জানি, যে আপনি হয়তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা জানেন না, সে কারণে আপনার ভালো আইডিয়া থাকা সত্ত্বেও আপনি কাজে মানে এগোতে পারছেন না, ঠিক আছে? আচ্ছা, আর কি, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে, যেটা আমি আমি আমার পার্সপেক্টিভতে মনে করি যে আসলেই মানে আহ, কি বলা যায়, আমার জন্য এটা আমাদের জন্য প্রয়োজন কিনা। হয়তো এমন একটা কাজ যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন, দেশ না হলেও একটা পপুলেশন, সার্টেন পপুলেশনের জন্য প্রয়োজন। আপনি এমন বিদেশের কাজ করলেন, মানে অন্য দেশের ডেটা নিয়ে কাজ করছেন আননেসেসারি, সেগুলো না করাই বেটার আমি মনে করি। আর আপনার যদি মনে হয় যে আপনি ইন্টারন্যাশনালি একজন রিসার্চার হবেন, সেটা আলাদা বিষয়, সেটা হতে পারে, ঠিক আছে? তো এটা চিন্তা করা যে ক্যান আই রিয়েলিস্টিকলি কমপ্লিট দিস স্টাডি উইথ হোয়াট আই হ্যাভ, মানে আমার যা আছে তাই নিয়ে কি আমি কাজটা করতে পারবো কি, এটা কিন্তু চিন্তা করা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে আমার মোটামুটি আর্টিকেল আমার পড়া হয়ে গেল, আমার টপিক হয়ে গেল, লিটারেচার রিভিউ করে ফেললাম। এবার আমরা যেটা করবো, আমরা রিসার্চ কোয়েশ্চেন তৈরি করি বা অবজেক্টিভ। রিসার্চ কোয়েশ্চেন মানে কি, আমার হলো এই জিনিস নিয়ে আমি কাজ করব। এতক্ষণ কিন্তু আমি পড়লাম পড়লাম, ঠিক আছে, পরে পরে আমার আইডিয়াটারে রিফাইন করে নিয়ে আসলাম যে এখন আমি কোয়েশ্চেন তৈরি করব। সো নর্মালি যেটা হয়, যে সবচেয়ে জেনারেল যেটা আছে সেটাকে আমরা বলি ফিনার মডেল বলি। হ্যাঁ, এই যে এটাকে বলি ফিনার। কোয়েশ্চেনের মানে একটা মানে কোয়েশ্চেনের রিসার্চ কোয়েশ্চেন বলতে কাইন্ড অফ রিসার্চ টাইটেলটা কি হবে আর কি। সো এটাকে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি। এগুলা এমন না যে আপনার করতে হবে, বাট করলে ভালো, এবং অটোমেটিক্যালি আপনার যে কোনো রিসার্চ এটার আন্ডারে পড়ে যায়, এই ফ্রেমওয়ার্কের আন্ডারে। এটার নাম হলো ফিনার। এটাকে কি কি আছে এর মধ্যে, ফিজিবল, ইন্টারেস্টিং, নভেল, ইথিক্যাল, রিলেভেন্ট, মানে প্রথম গুলার ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে দিয়েছে। তো দেখেন এখানে কি থাকে, রিসার্চ কোয়েশ্চেনে কি থাকবে, ফিজিবল, ইন্টারেস্টিং, নভেল, নভেল হবে না, এটা নভেল হবে, এথিক্যাল, রিলেভেন্ট, ঠিক আছে? তো দেখেন এখানে এটার মানে কি, ফিজিবল মানে কি, ফিজিবল মানে হচ্ছে যে আপনি যে রিসার্চটা করবেন এটা কি আসলেই আপনার যে বললাম রিসোর্স, টাইম, সবকিছু এর জন্য যথেষ্ট কিনা, মানে আপনার আননেসেসারি অনেক সময় নষ্ট হবে কিনা, অনেক টাকা নষ্ট হবে কিনা রিসার্চটা করতে গিয়ে, এটা আগে চিন্তা করতে হবে। এটা ইন্টারেস্টিং কিনা, ইন্টারেস্টিং বলতে যাদের জন্য আপনি কাজটা করবেন শুধুমাত্র আপনার নিজের পাবলিকেশন হবে এটার জন্য তো না, আপনি হয়তো একটা কোন পলিসির জন্য অথবা কোনো সার্টেন পপুলেশনের এটা জানলে উপকৃত হবে, ইনফরমেশনটা মানে এই রেজাল্টটা জানলে, মানে সেই জিনিসটা দেখা যায় এটা আসলে ইন্টারেস্টিং কিনা। দ্বিতীয়ত হলো এটা নভেল কিনা, নভেল মানে হচ্ছে এটার মধ্যে নতুনত্ব আছে কিনা। তো নতুনত্ব মানে অনেকে আবার মনে করেন আপনারা বিশেষ করে যে বিশাল ইউনিক কিছু হইতে হবে, না, বিষয়টা এমন। নতুনত্ব মানে হলো যে ধরেন একটা সার্টেন পপুলেশনের উপর হয়তো একটা স্টাডি করা হয়নি, ঠিক না? একটা সেম স্টাডি, লেটস সে ক্যান্সার নিয়ে কাজ করছে, আপনার বাংলাদেশে ক্যান্সার নিয়ে কাজ আছে, এবং সেটা ধরেন ওল্ডার পপুলেশন নিয়ে কাজ আছে। আপনি কি করলেন, আপনি হয়তো ইয়াঙ্গার মেল পপুলেশন নিয়ে কাজ করলেন, অথবা আপনি হয়তো যারা একটু রিচ একটা পার্টিকুলার লোকেশনে, লেটসে গুলশান, বনানী, বাড়িধারা, যেসব জায়গার লোকজন খুব বেশি একটা হাঁটা চলা করে না, হয়তো গাড়ি দিয়ে যাওয়া আসা করে আর কি, মানে মানে একটা জেনারেল অ্যাজাম্পশন আমি বলছি আর কি, যদি এইভাবে সব বলা উচিত না, বাট এরকম যদি আপনি এইসব জায়গাতে কাজ করলেন, হ্যাঁ, আপনার পপুলেশনটা চেঞ্জ হয়ে গেল, নোবেল স্টাডি হলো।
অথবা একটা সেম পপুলেশনে সেম কাজ আপনি অন্য ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করলেন, এটা কিন্তু নভেলটি তৈরি হয়ে যায়, ঠিক না? রোবাস্ট আমরা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করলে তখন রেজাল্ট অনেক ভালো হয়। তারপরে কি এটা এথিক্যাল কিনা? এথিক্যাল মানে তো অলরেডি বলেছি যে আপনার আপনি তার যার কাছ থেকে ডেটা নেবেন বা এক্সপেরিমেন্ট করবেন সেটা তার কোনো ক্ষতি টতি করছে কিনা, এবং রিলেভেন্ট। সো রিলেভেন্টটা যেটা বললাম যে আমার আমি যেটা বিশেষ করে দেখি, আপনারা দেখবেন যে অনেকে হলো কাজ করে কি বাংলাদেশে, সে হয়তো উগান্ডার পপুলেশন নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, উগান্ডার কোনো রিসার্চারের সাথে ম্যাক্সিমাম কাজ দেখা যায় যে অল্প কিছু বাংলাদেশের কাজ, আর বাকি ম্যাক্সিমাম কাজ উগান্ডা, আফ্রিকা টাফ্রিকা এইসব জায়গাতে। কিসের জন্য করে? কারণ ওইসব জায়গার নিয়ে কম রিসার্চ হয় তো তুলনামূলক, তো ওইসব জায়গার ডেটা নিয়ে কাজ করলে হয়তো সহজে পাবলিশ করা যায়, এই জন্য তারা অনেকে করে। তো এটা আমাদের দেশের জন্য তার খুব বেশি একটা রিলেভেন্ট। তো এটা এটা চেক করা যে আসলে relevant। আচ্ছা, আরেকটা আছে হলো কি, আরেকটা হলো পিকো বলে। সো এটা নর্মালি আমরা এই যে পাবলিক হেলথ, মেডিকেল সায়েন্স, হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্স এগুলোর ক্ষেত্রে আমাদের এই ফ্রেমওয়ার্ক ইউজ করি। এখানে কি কি আছে? পপুলেশন, ইন্টারভেনশন, কম্পারিজন, আউটকাম। ঠিক আছে। সো এখানে পপুলেশন কি? পপুলেশন মানে আমার টার্গেট পপুলেশন। যেমন আমাদের এখানে আমরা কাজ করেছি কাদের উপরে? নলেজ প্র্যাকটিস অন রোড সেফটি মেজার্স এবং মোটর বাইকার্স ইন ঢাকা বাংলাদেশ। তার মানে আমার মোটর বাইকার্স ইন ঢাকা, তারা হলো আমার পপুলেশন। ঠিক আছে। এখানে কাজ করেছি কাদের উপরে? কোভিড-19 পেশেন্টস। ঠিক আছে। সেরকম ভাবে আর কি আমার পপুলেশন আমরা রিসার্চ কোয়েশ্চেনে আমরা তৈরি করি। ইন্টারভেনশন, ইন্টারভেনশনটা আসলে কি? ইন্টারভেনশন নর্মালি সব স্টাডিতে যে থাকবে বিষয়টা এমন। ইন্টারভেনশন হলো এমন কিছু যেটা হলো আমরা দেওয়ার পরে আমাদের সেই টার্গেট পপুলেশন কোন একটা এফেক্ট আমরা অ্যাসেস করি। যে লেটস এ ধরেন আহ আপনার একটা নতুন ড্রাগ বাজারে আসবে। সো যদি নতুন ড্রাগ বাজারে আসে তখন আমরা কি করি? আমরা এটার এফিকেসি চেক করি। হুম, যে এই এফিকেসি, এটার মানে কেমন এফিকেসি আছে। এখন এটা কিভাবে আমরা চেক করি? আমি এই এক্সিস্টিং নতুন ড্রাগটা আমরা হয়তো একটা গ্রুপ অফ পিপল আমরা নিই, ধরেন লেটস 100 জনকে নিলাম, 50 জনকে ওই ড্রাগটা আমি দিলাম, আর বাকি 50 জনকে ওই ড্রাগটা দিলাম না, তাকে অন্য ওষুধ দিলাম। তো দেখার পরে আমি দেখলাম যে যদি আমার নতুন ড্রাগটাতে বেশি মানুষ সুস্থ হয়, তাহলে আমি বলবো যে, বা বেশি কাজে, তাই আমি বলবো যে না, এই ড্রাগটা হলো ভালো এফিকেসি। অথবা আপনারা ধরেন এখানে আমরা বললাম যে এখানকার একটা এক্সিস্টিং স্টাডি নিয়ে বলি, ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ডিপেন্ডেন্স অন একাডেমিক পারফরমেন্স এবং হাই স্কুল স্টুডেন্ট। তো এখানে আমরা কি করলাম? আমরা 100 জন স্টুডেন্টকে নিলাম, 50 জনকে বললাম যে ঠিক আছে, তুমি প্রতিদিন তুমি 2 ঘন্টা করে মোবাইল ইউজ করো, আর বাকি 50 জনকে বললাম যে তুমি মোবাইল ইউজ করবে না। এরকম করে 3 মাস আমি তাদেরকে দেখলাম, বা একটা মিড টার্ম বা একটা সরি একটা এক্সাম আর সেমিস্টার এক্সাম আমি দেখলাম। তো সেমিস্টার এক্সামের পর আমি তাদের রেজাল্ট দেখলাম, যারা মোবাইল ইউজ করছে তাদের রেজাল্ট কেমন, যারা মোবাইল ইউজ করে না তাদের রেজাল্ট কেমন। তো এখান থেকে আমি বুঝতে পারবো যে না, আসলে স্মার্টফোন ডিপেন্ডেন্সি থাকলে রেজাল্টটা ভালো নাকি খারাপ কেমন হয়, আমি যাচাই করতে পারবো। তার মানে এটা একটা ইন্টারভেনশন। আমি মানে কি বলবো, এটাকে কন্ট্রোল, আমি একটা অ্যাকশন দিচ্ছি বা স্ট্র্যাটেজি নিচ্ছি, যেটা আমি দুইটা ডিফারেন্ট গ্রুপকে আমি কি বলা যায়, 2 ধরনের স্ট্র্যাটেজি বা কি বলা যায় এটাকে, অ্যাকশন নিচ্ছি ডিফারেন্ট, দেখার জন্য যে সেই অ্যাকশন অথবা স্ট্র্যাটেজিটার কোনো ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স আছে কিনা কোনো একটা বিষয় মানে ঘটানোর জন্য, আউটকামের জন্য। ঠিক আছে, এটাকে ইন্টারভেনশন বলে। তো এটা সব ক্ষেত্রে যে লাগবে বিষয়টা এমন না। বিশেষ করে আমরা ক্রস সেকশনাল স্টাডি যখন করি, যে এগুলো সব ক্রস সেকশনাল স্টাডি, এগুলোতে কোনো ইন্টারভেনশন নাই কিন্তু। ঠিক আছে, জাস্ট প্রিভ্যালেন্স দেখা, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কোনো ক্রস মানে ইন্টারভেনশন নেই। ইন্টারভেনশন থাকে যেগুলাতে, সেগুলাতে আপনার বলে দেওয়া থাকে যে এটা হলো একটা ইন্টারভেনশনাল স্টাডি, ম্যাথডসে বিশেষ করে। কম্পারিজন, তো এখানেও আমাদের সেই কম্পারিজন নাই, যেহেতু ইন্টারভেনশন নাই, আমাদের কম্পারিজন ওরকম ভাবে নাই। ঠিক আছে, বাট যদি ইন্টারভেনশন থাকে তখন কম্পারিজন রুটটা থাকে আর কি। আচ্ছা, এরপরে আর কি আছে? আউটকাম আছে। তো আউটকাম সিম্পলি মানে আমরা দেখেই বুঝতে পারছি আমার এখানকার আউটকাম কি, বলতে পারবেন এই এই জায়গাতে আমার আউটকামটা কি? এই স্টাডিতে একটু দেখে বলেন তো। যে তেমন আপু আপনার আনসার করছি আমি, তার আগে আপনার একটু দেখে বলেন যে এখানে আমার আউটকাম।
জি, রিজওয়ান রাকিব ভাই বলেন। হ্যাঁ, মোটর মোটর বাইকারদের হচ্ছে আপনার এই নলেজটা কিরকম রোড সেফটি মেজারের উপরে সেটার একটা ধারণা জি পাওয়া আর কি, সেটা বের জি, করা। মানে মোটর বাইকার্স আমার দরকার নেই, আমি জাস্ট নলেজ এন্ড প্র্যাকটিস, এটা হলো আমার আউটকাম। হ্যাঁ, রোড সেফটি মেজার্স এর নলেজ এন্ড প্র্যাকটিস অন রোড সেফটি মেজার, এটা কি, সেটা হলো আমার আউটকাম। ঠিক আছে, গুড। সো এটা হলো আমার আউটকাম, সো এই জিনিসটা আমার আছে। সো এটা যদি একটা ক্রস সেকশনাল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি বলতে এমন এক ধরনের স্টাডি যেখানে আমরা বলি যে এক্সপোজার এবং আউটকাম একই সাথে হয়। সেটা কেমন? ধরেন আমি এখানে কোনো ধরনের যেহেতু ইন্টারভেনশন দেই নাই, আমি জাস্ট সিম্পলি গিয়ে কিছু লোকজনের কোয়েশ্চেন করতেছি যে আপনি এটা জানেন কিনা, সেটাই। কিন্তু আমি কিন্তু আগে থেকেই দুইটা গ্রুপ তৈরি করি নাই, যে লেটসে 200 জন মানুষকে আমি নিলাম মোটর বাইকারকে, 100 জনকে আমি ট্রেনিং দিলাম এই রোড সেফটি মেজার্স এর উপরে, আর 100 জনকে দিলাম দিলাম না। তারপর তাদের কাছে আমি নলেজ প্র্যাকটিস যদি যাচাই করতাম, তখন কিন্তু আমার এটা ইন্টারভেনশনাল স্টাডি হয়ে যেত। ঠিক না? আর এখন যেহেতু আমি এসব কিছু করছি না, এই জন্য আমি এটাকে বলি ক্রস সেকশনাল। ক্রস সেকশন কেন? কারণ একই সাথে আমার এক্সপোজার এবং আউটকাম হয়। অর্থাৎ যা হয়তো কেউ ট্রেনিং নিয়েছে, হ্যাঁ, এই বিষয়ে কেউ ট্রেনিং নিয়েছে, কেউ নেয় নাই, সেটা আমি জানি না, আই ডোন্ট নো, আমি দেই নাই, হয়তো তারা নিতে পারে নাও নিতে পারে। সব ধরনের পপুলেশন একই সাথে আমি তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করতেছি। ঠিক আছে, এটা নিয়ে আমরা ফার্দার আরো কথা বলবো, ক্রস সেকশনাল স্টাডি বা স্টাডি ডিজাইন নেক্সট কি। So, আপাতত এইটুকু দেখেন আর কি। আচ্ছা, এবার দেখেন আমাদের যে কোয়েশ্চেন গুলা, যে রিসার্চ কোয়েশ্চেন গুলা থাকে, সেগুলা কি ধরনের অ্যান্সার দিয়ে আমরা করি দেখেন। হোয়াট, হু, ওয়্যার, ওয়েন, হুইচ, মানে কি, কে, অথবা কখন, কিভাবে, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে করি, ডিসক্রিপটিভ স্টাডি আমরা বলি। সেগুলো দিয়ে আমরা আপনার কোয়েশ্চেন অ্যানালিসিস করি। আর হাউ অ্যান্ড হোয়াই, এগুলো আমরা অ্যানালিটিক্যাল স্টাডি দিয়ে কোয়েশ্চেন করি, মানে কি বলে, অ্যান্সার করি। তো এখানে যেমন দেখেন আমাদের ডিসক্রিপটিভ পার্টটুকু কি, ডিসক্রিপটিভ পার্ট হচ্ছে এই যে এই পার্টটুকু, হ্যাঁ, যে কি পরিমাণ নলেজ আছে, কম বেশি, মানে কি, যেমন আমার হোয়াট, ঠিক আছে, হোয়াট কি পরিমাণ আছে আর কি। সো এই যে দেখেন এটা আর কি, যে আমরা নর্মালি এটা হলো আমাদের ডেসক্রিপটিভ একটা স্টাডি, মানে স্টাডি বলতে এই পার্টটুকু ডেসক্রিপটিভ আর কি, প্রিভেলেন্স, ঠিক আছে, কি পরিমাণ। আর একটা কি, ওয়াই অথবা হাউ, তার মানে এখানে এই পার্টটুকু আমরা অ্যান্সার করেছি হচ্ছে এটা দিয়ে, যে ওয়াই, কেন ধরেন কোনো পার্টিকুলার এজ গ্রুপে আপনার স্কোর বেশি, মানে নলেজ বেশি, কেন কম, ঠিক আছে, কেন একটা পার্টিকুলার এডুকেশনাল স্ট্যাটাস যাদের আছে তাদের নলেজ বেশি কম। তার মানে এটা কি ধরনের স্টাডি আপনারা এখন বলেন তো, এই যে এটা যে একটা স্টাডি হলো, এটা কি ধরনের স্টাডি আপনারা বলেন। এটা কি ধরনের স্টাডি? বলেন তো। সিম্পল, জাস্ট দেখালাম যে আমি দুইটা রেজাল্ট দেখালাম আপনাদেরকে, এই যে একটা রেজাল্ট আর এটা একটা রেজাল্ট। সো এটা থেকে আপনার কি বললেন যে এটা কি ধরনের স্টাডি? সিম্পল গ্লিমসে বলেন, ফার্স্ট গ্লিমসে যেটা মনে হয়, অ্যানালিটিক্যাল বললেন। আর কেউ? এনিওয়ান? আর একটু চিন্তা করেন বা যেটা মনে হয় সেটা বলেন, অসুবিধা নেই, পরে আমরা তো এটা নিয়ে ওরা ডিসকাশন করবো। বলেন ক্রস শাকিল। সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি মেথডের কথা বললাম। আর এখানে আমি যেটা দুইটা প্রসেস দেখালাম, মানে দুইটা জিনিস দেখলাম, ডেসক্রিপটিভ এন্ড অ্যানালিটিক্যাল, এটা কি ধরনের স্টাডি আমাদেরটা? এটা কি ডেসক্রিপটিভ না? অ্যানালিটিক্যাল বলেন, এটা কি ডেসক্রিপটিভ না? আপনারা বলছেন তার মানে এটা ডেসক্রিপটিভ না, তাই তো? শিওর এটা ডেসক্রিপটিভ না? মানে কেউ কি এটা, ডেসক্রিপশনও তো হচ্ছে ইনক্লুডেড, কিন্তু হ্যাঁ, তো তো অ্যানালাইসিস এটা করা কি হয়েছে আর স্টাডি? কি রেজাল্টের জন্য। হ্যাঁ, তো কি তাহলে এটা কি ধরনের স্টাডি বলেন, একটা কনক্লুশন আসেন। এখন ভাইয়া অ্যাকচুয়ালি কোনটা হবে স্পেসিফিক সেটা বলতে পারতেছেন। আচ্ছা, আর কেউ অ্যানালিটিক্যালি আর্গি হবে করবেন যে না এটা, জি, আর কেউ আর্গি করবেন যে না এটা ডেসক্রিপটিভ স্টাডি, আসলে অ্যানালিটিক্যাল না? কেউ কি বলবেন যে এটা ডেসক্রিপটিভ শুধুমাত্র, অ্যানালিটিক্যাল না? এমন কেউ আছেন?
আসলে এটা দুই ধরনের স্টাডি, এই জন্য তো আমি বারবার বললাম যে শুধু অ্যানালিটিক্যাল না, এটা ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল। একটা একটা স্টাডি শুধু ডেসক্রিপটিভ হতে পারে, শুধু অ্যানালিটিক্যাল হতে পারে, আবার ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল হতে পারে, যেটা কাইন্ড অফ কমন। এই যে ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে এটা হলো কমন নর্মালি, যে ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল বোথ হয়, শুধু অ্যানালিটিক্যাল তো না। আমি তো এখানে ডেসক্রিপশনও দিয়েছি, ঠিক না? যেমন আপনি যদি এখানে দেখেন যে কোনটার নলেজ, কোন বিষয়ে কেমন নলেজ, সেটার আমি ডেসক্রিপশন দিয়েছি। আমার রেসপন্ডেন্টরা কি ধরনের রেসপন্ডেন্ট ডিস্ট্রিবিউশন, কোন গ্রুপে কেমন, সেটা দিয়েছে। তার মানে এই জায়গায় তো আমার ডেসক্রিপটিভ স্টাডি হচ্ছে, বাট এই পার্টটুকু আমার অ্যানালিটিক্যাল। তার মানে এটা বোথ, সিম্পল হিসাব, ঠিক না? ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল দুইটা স্টাডি হতে পারে, মানে দুই ধরনেরই আমার এটা হতে পারে, দুই ধরনের টাইপই হতে পারে, তাহলে কনফিউশনের কোনো কারণ নেই। ওকে, দেখি এখানে আর কি দেখানো আছে। আচ্ছা, হাইপোথিসিস নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো? আপনারা তো খালি শুনেই যাচ্ছেন তো। আচ্ছা, এখানে তামান্নাপুর একটা কোয়েশ্চেন আমি করিনি। এখানে ভ্যারিয়েবল কি সোসাইটি সোসাইটি আলাদা হয়, এটা একটু যদি একটু ক্লিয়ার করতেন, এটা আসলে বলতে কি বোঝাচ্ছে? ভাইয়া আমি এখানে বলতে চাচ্ছিলাম যে সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে এক একটা সোসাইটির ভ্যারিয়েবল কি আলাদা হবে, আর ধরেন একটা সোসাইটির ভ্যারিয়েবল কি আমরা অন্য একটা সোসাইটিতে ইউজ করতে পারি কিনা? মানে একটা সোসাইটি বলতে ধরেন লেটস সে ইউএসএ তে ধরেন এজ গ্রুপ, আর আপনি বাংলাদেশে এজ গ্রুপ দেখবেন, তাই বলছেন? জি ভাইয়া, এরকম ইউএস এর এজ গ্রুপ হইতে পারে, বা সোশ্যাল পার্সপেক্টিভস হইতে পারে, মানুষের চিন্তা ভাবনা হইতে পারে। এটা মানে ওদের সাথে Definitely। আমাদের যে কম্পারিজন থাকতে পারে, এটা কি ওদের রিসার্চে যেটা নিয়েছে ভ্যারিয়েবল, এটাকে আমরা নিতে পারবো কিনা? হ্যাঁ, 100% নিতে পারবেন। তার কারণ আপনি তো এখানে একটা জিনিসই চেঞ্জ করে ফেলছেন, সেটা হলো কি পপুলেশন। তার মানে আপনার নতুন একটা ইনসাইট সুযোগ আছে, ঠিক না? অবশ্যই এটা ডিফারেন্ট একটা, মানে অবশ্যই মানে ভ্যারি করে, যে তাদের যে কোনো এজ গ্রুপ, বা এজ গ্রুপ না যে কোনো কিছু, মানে আপনি ধরেন এজ গ্রুপ এইসব যে চেঞ্জ করবেন, আপনার একটা গুরুত্বপূর্ণ, মানে সরি, এজ গ্রুপ টেজ গ্রুপ এগুলো যে আপনি সেম রাখবেন, কিন্তু আপনার একটা পার্টিকুলার জিনিস তো চেঞ্জ হয়ে গেছে। সেটা কি? সেটা হলো পপুলেশন। তারা বাংলা, মানে ইউএসএ বা অন্য যে কোনো কিছু, আমরা বাংলাদেশ, না, এখানে কন্টেক্সটে চেঞ্জ চলে আসবে। তার মানে বাকি ভ্যারিয়েবল গুলো আমার সেম থাকলেও কোনো সমস্যা নেই। আমার পপুলেশন যেহেতু চেঞ্জ হয়েছে, আমি হয়তো একটা নতুন, মানে কি বলে, আমি রেজাল্ট বা ফাইন্ডিংস পাবো। সেটা হইতে পারে, কোনো সমস্যা নেই। মানে আমাদের এখানকার যে কোনো একটা জিনিস চেঞ্জ হইলেই সহজ ভাষায় আমাদের কাজটা নতুন হতে পারে। দেখেন এখানে কি লেখা দেখছেন, অরিজিনাল রিসার্চ লেখা। শুনে আপনাদের মনে হবে বা আপনার এই কাজ মনে হয় অন্য কেউ এর আগে করে নাই, না, অরিজিনাল রিসার্চ লেখা। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় এই কথার লেখা থাকে অরিজিনাল রিসার্চ। সো অরিজিনাল রিসার্চ মানে বিষয়টা এমন না যে এটা একমাত্র স্টাডি এই বিষয়, মানে এই ধরনের, এরকম না। এখানে হয়তো আমাদের কোনো একটা পার্টিকুলার জিনিস হয়তো আপনার আলাদা, ঠিক না? যেমন ধরেন হয়তো নলেজ এন্ড প্র্যাকটিস রোড সেফটি মেজার্স মোটর বাইকার্স ইন রাজশাহী কেউ করছে, আমি ঢাকাতে করলাম, এই আর কি, ঠিক আছে? অথবা কেউ হয়তো মোটর বাইকার্সদের মধ্যে ধরেন নলেজ এন্ড প্র্যাকটিস অন রোড সেফটি মেজার্স ঢাকা বাংলাদেশে করেছে, আহ কিন্তু এই মোটর বাইকার্স এর বদলে সে হয়তো অন্য কোনো ড্রাইভার্স এর উপরে করেছে। অথবা সেম, একদম সেম স্টাডিও হতে পারে, ঠিক না? তখন আবার তার অ্যানালাইসিসটা হয়তো একটু ফার্দার অন্য ধরনের হতে পারে, বা অ্যানালাইসিস আপনার পপুলেশন, সরি, স্যাম্পল হয়তো আমি 200 নিয়েছি, সে হয়তো 2000 নিয়েছে। তো এই এই চেঞ্জ গুলোতেও কিন্তু একটা কি বলে, রিসার্চের ফাইন্ডিংস হচ্ছে ডিফারেন্ট হয়ে যেতে পারে। তখন এটা একটা অরিজিনাল রিসার্চ হিসেবে ইনক্লুডেড হয় আর কি। যে কোনো একটা সেগমেন্ট চেঞ্জ হলে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। স্যার, কার কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন করেন, সিলি কোয়েশ্চেন হলেও কোয়েশ্চেন করেন, তাইলে জানা হবে। হ্যাঁ, সিলি কোয়েশ্চেন হলে যে রিজন রাখেন তাই প্লিজ। হ্যাঁ, আমার হচ্ছে থিসিসের যে টপিক সেটা হচ্ছে আপনার একটা স্পিসিসের বিহেভিয়ারাল স্টাডি। সেটার জন্য হচ্ছে আমাকে ওই স্পিসিস থেকে সারাদিন হচ্ছে আপনার স্যাম্পলিং করতে হয় আর কি। অবজার্ভ। হ্যাঁ, অবজার্ভ করতে হয়, স্ক্যান স্যাম্পলিং এর আর কি মেথডটা। তো এখানে হচ্ছে ভাই ওই স্পিসিস এর উপর, মানে আমি যে স্টাডি করতেছি গ্রুমিং আর কি, তো গ্রুমিং হচ্ছে আপনার অন্য স্পিসিস এর উপর কাজ হইছে, ঠিক আছে, গ্রুমিং বিহেভিয়ার অন্য স্পিসিস এর উপর কাজ হইছে, কিন্তু আমি যেটার উপর করতেছি গিবনের উপর হচ্ছে আপনার কাজ হয়নি, মানে টোটালি, মানে শুধু গ্রুমিং রিলেটেড কাজ হয়নি। জীবনটা কি আসলে আমি চিনি না তো, জীবন। গিবন হচ্ছে আপনার উল্লুক বলে যেটাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ হ্যাঁ, ব্যাপার তো। আচ্ছা আচ্ছা।
তো ওটার উপর হচ্ছে আপনার শুধু ওদের যে বিহেভিয়ার, মানে শুধু গ্রুমিং বিহেভিয়ার, এটার উপর কাজ হয়নি, তাহলে ভাই এখানে কি আমার নোবেলটি থাকবে? অবশ্যই, অবশ্যই থাকবে। আর কারণ আমাদের নতুন দেশে একটা যে কোনো একটা, হ্যাঁ আমাদের দেশে হচ্ছে যারা কাজ করেছেন তারা হচ্ছে আপনার ওদের টোটাল যে ইকোলজিটা, সোশ্যাল ইকোলজি, এটা নিয়ে কাজ করছে। এখন এর মধ্যে গ্রুমিং ও ইনক্লুডেড ছিল, বাট হচ্ছে আপনার মানে শুধু গ্রুমিং এর উপর বেস করে আর কি হয়নি। তো এক্ষেত্রে কি নোবেলটি হ্যাঁ, থাকবে কিনা আমার কাজটা? অবশ্যই অবশ্যই থাকবে নোবেলটি, অবশ্যই নোবেলটি থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা হ্যাঁ, কি বলে কৌশিক সরকার ভাই, হ্যাঁ আপনি যেটা বলেন সেটাই দেখাচ্ছি। সো আমরা একটা ওয়েবসাইট আছে, এটাকে বলে সাই হাব বলি আমরা, সাই হাব যেটা হোক না কেন। সো এটা একটা পাইরেসি ওয়েবসাইট। সো এটা হলো আমাদেরকে ফ্রি আর্টিকেল আমাদেরকে দেয়, যেগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেস নাই। তবে এখানে একটা অসুবিধা হলো যে লেটেস্ট আর্টিকেল যদি কোনো কিছু থাকে নর্মালি, যেমন এটা হলো সেপ্টেম্বর 2025-এ পাবলিশ হয়েছে, তো সেগুলো পাওয়া যায় না, কিন্তু একটু ওল্ড হলে পাওয়া যায়। যেমন আমি একটু আপনাদেরকে দেখাই যদি কিছু, let's open browser size. This is সবই ওপেন অ্যাক্সেস আসলে, ক্লোজ অ্যাক্সেস যদি একটু সে ধরনের বিএমডি দেখি, পিএম এই যে একটা আর্টিকেল দেখে, এটা ক্লোজ অ্যাক্সেস আর্টিকেল, দেখেন অ্যাবস্ট্রাক্ট রেজাল্ট আছে এখানে, রিকোয়েস্ট পারমিশন, তার মানে এটা হলো ওপেন অ্যাক্সেস না। সো আমি যেটা করি, আমরা এই যে ডিওআই নাম্বারটা কপি করে ফেলি। টাইটেল দিলে অনেক সময় আসে, কিন্তু টাইটেলটা অনেক নাও আসতে পারে। আমরা এই জন্য ডিওআই নাম্বার নামে একটা নাম্বার আছে, আইডেন্টিফিকেশন নাম্বার, দেখেন DOI.org, তারপর হচ্ছে স্ল্যাশ দেওয়ার পর একটা নাম্বার, বাকি যে পুরোটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। তা এখানে নাই, এই আর্টিকেলটা নাই, দেখছেন? তো সব আর্টিকেল পাওয়া যায় না, এটা একটা ঝামেলা আছে আর কি। সো দেখি যে কোনোটা যদি মানে কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না, এটা একটা ঝামেলা আছে আর কি। বিশেষ করে একটু লেটেস্ট আর্টিকেল হলে, এখন এটার সমস্যা হলো যে এটা পাইরেসি ওয়েবসাইট, তো তো এরা হচ্ছে আপনার এর এগেনস্টে যত বড় বড় যেই পাবলিশার গুলো আছে, ওরা তো ব্যবসায়ী। সো ওরা কি করে, ওরা এই আর্টিকেল এখন এখানে আর আপলোড করতে দেয় না, এটা একটা কমপ্লেক্স ব্যাপার কি। তো এখানে আমাদের দেখতে হবে, এরও আগে একটু দেখি যে 23-এরও আগে আছে। ডিএমসি তে মনে পাওয়া যাবে। ওরা কেউ কেউ আছে যে ফায়ারওয়ালের মতো ব্লক করে দেয়, ওদের মনে কোনো কিছু পাওয়া যাবে না। কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, কোনো ক্ষেত্রে পাওয়া যায়। আবার আরেকটা আছে ওয়েবসাইট, লিভ জেন বলে এটাকে, এটা আপনি দেখতে পারেন। লিভ জেনে অনেক সময় পাওয়া যায়, লাইব্রেরি জেনেসিস বলে। ঠিক আছে, সো এখানে অনেক সময় মানে এগুলো সবই পাইরেসি ওয়েবসাইট। এখানে হচ্ছে লোকজন হয়তো আমাদের মতো গরিবদের কথা চিন্তা করে তারা দিয়ে রাখে আর কি, যাতে আমরা মানে রিসার্চ করতে পারি আর কি। তো এই সাই হাবে নর্মালি আমরা পেয়ে যাই, না পেলে ওদের মনে সম্ভবত আপনার কি বলা যায়, আপনার এই যে মিউচুয়াল এইড কমিউনিটি আছে, ওদের একটা কমিউনিটি আছে, এখানে পোস্ট করে দিলে আপনি এখানে হয়তো পোস্ট করে দিবেন যে আমার এই আর্টিকেলটা দরকার। ঠিক আছে, নেম টেম লগ ইন দিয়ে সাইন আপ করে যে আমার এই আর্টিকেলটা দরকার আছে কিনা, তখন কিন্তু ওরা দেখি, এখানে আমি সার্চ করি,
কম্পারেটিভ এই যে দেখেন রিকোয়েস্ট পেপার দেখছেন, সেখানে তো আমরা রিকোয়েস্ট করতে পারি। এই যে সাইন ইন করে আপনার রেজিস্টার করে আমি রিকোয়েস্ট করলে হয়তো কেউ না কেউ আমাকে দিয়ে দিতে পারে আর কি, বুঝতে পারছেন? ভালো জিনিস, এই যে ওদের কমিউনিটি আছে টোটাল ফ্রি আর কি। কেউ একটা কাজ করতেছে না কেন? তো সাহেব আপনার আপনার যেগুলো আছে অনেক মানে এমন না যে পাওয়া যায় না, বাট অনেক কিছু ইউ ক্যান রিকোয়েস্ট দিস আর্টিকেল থ্রু দ্য সাইন্টিফিক মিউচুয়াল এইড কমিউনিটি, ঠিক আছে? 90% সময় পাওয়া যায়। আর যে আপনারা নর্মালি যে আপনার আর্টিকেল আছে পছন্দের, সেটা আপনারা সাইহাবে ফার্স্ট সার্চ দিবেন আর কি, ডিওয়াই নাম্বার কপি করে, তখন এটা পাবেন আর কি, আশা করা যায়। না পেলে তখন হলো ওই যে কমিউনিটি থেকে একটু পোস্ট করে দিবেন আর কি, ঠিক আছে? যে এই আর্টিকেলটা আছে কিনা, তার আগে একটু সাইন ইন করে নিতে হবে, তাহলে আপনারা পাবেন এখানে সাহেবের মাধ্যমে। সাহেব তো অনেক ইউজ করছেন, নাকি ইউজ করছেন কেউ? যে রিজন রাকিব ভাই কিছু বলবেন? ভাইয়া নোটবুক এলএমটা আর্টিকেল পড়ার জন্য কিরকম হেল্পফুল, বেশ মানে ভালোই, বেশ ভালোই মনে হয়। আমি রিলায়েবল? আমি এখনো খুব বেশি একটা ইউজ করিনি, বাট বেশ ভালোই মনে হয় শুনেছি অনেকের কাছে। আচ্ছা আচ্ছা, আমি তো নিজের মতো করে প্রম্পট দিয়ে দেখে নিতে পারবো না? হ্যাঁ, ওরা আমি এখন নিজে আসলে ইউজ করি নাই, কারণ আমি এখনো ম্যানুয়ালি টুকটাক মানে মনে আচ্ছা প্রেফার আচ্ছা করি আর কি, আর্টিকেল পড়াতে আর কি। তাহলে আচ্ছা আমি ভালোই মনে হয়, এখন আমি দেখি নাই, দেখতে হবে। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? সিলি কোয়েশ্চেন থাকলেও করেন প্লিজ, এগুলো যা হয়তো। ভাইয়া আমরা জি, এআই থেকে তো যে কোনো ধরনের হেল্প নিতেই পারি, তাই না? হ্যাঁ যেমন হ্যাঁ অবশ্যই। ভাইয়া বললো নোটবুক এলএম, তারপরে পারপ্লেক্সিটি, এই টাইপের যেসব এআই টুলস আছে, আমরা এগুলা থেকে তো মনে হয় যে কোনো ধরনের হেল্প নিতে পারি, বা আর্টিকেল হ্যাঁ হ্যাঁ বা ডকুমেন্ট যদি আমরা চাই এখান থেকেও তো নিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম একটু অথেন্টিক আপনি, কারণ বিশেষ করে রেফারেন্স একটু ক্লিয়ারলি দেখেন। চ্যাট জিপিটি অনেক সময় তারা হুম হুম ভুল আর্টিকেলের রেফারেন্স দেয়। হয়তো আপনি বললেন যে আমি একটা, বিশেষ করে রাইটিং এ অনেকে এটা করতে পারে, আপনি এমনি সার্চ করার জন্য নিতেই পারেন। যে আর্টিকেল তুমি, আপনি বললেন যে আমাকে রিলেভেন্ট কিছু আর্টিকেল সার্চ মানে তুমি দাও, আমি পড়বো আর কি। তো সে অনেক সময় অথেন্টিক সাজেশন দেয়, কিছু কিছু গুড সাজেশন দেয়, সেটা অসুবিধা হয় আর কি। সো আপনার রিলেভেন্ট আর্টিকেল পড়ার একটা মানে আরেকটা ট্রিক্স হলো, আপনি ধরেন একটা আর্টিকেল পেয়ে গেলেন একদম আপনার মনের মতো, যেটা থেকে আপনি আইডিয়া নিয়ে কাজ করবেন, তখন আপনি এর নিচে রেফারেন্সে যাবেন। ও অনেকগুলো আর্টিকেল সাইট করছে না, তো আপনি দেখবেন যে হুম ও হুম। হয়তো সেই রিলেভেন্ট আর্টিকেল আর সাইট করেছে, তখন আপনি সহজে আপনার মানে কাজের জন্য আরো অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন পড়ার। জি ভাইয়া, থ্যাংক ইউ। স্যার কারো কোনো কোয়েশ্চেন? বাকিরা তো ভাই দুই তিনজনই করছে না, বাকিরা ওই, হ্যাঁ কৌশিক ভাই কিছু বলবেন? ভাই আর্টিকেল যেগুলো পাবলিশ দেখাইলেন ওগুলোর কি ফন্ট গুলো কি আগে থেকে সেম থাকে, মানে যে স্টাইল বা যে টেমপ্লেট, না না বানাইতে না হয়? না না, কোনো সেম টেম কিছু থাকে না, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। এটা হলো আমরা পাবলিশ করার পরে ফন্ট গুলো ওরা চেঞ্জ করে, আপনার চেঞ্জ করতে হবে। মানে একটা ড্রাফট তো দেখালে ভালো হতো, কিভাবে রেডি করছেন তো জিনিসটা, তাহলে আর আচ্ছা কি আমি বুঝতে দেখাচ্ছি, পারতেন। এটা আপনাদের সামনে আছে, লেকচার আছে, সমস্যা নেই। আপনারা হ্যাঁ লেকচারে দেখতে পারবেন, আপনাদের ক্লাস 7-8 থাকবে। এই যে সিম্পল আমার যে টেক্সট আছে, আমরা টাইমস নিউ রোমান হোক বা এরিয়াল হোক, সিম্পল এভাবে করছে। হ্যাঁ দেখেন, যে এই জিনিসগুলো থাকে। সো এই ফন্ট টোন নিয়ে আপনার চেঞ্জ করার মানে কোনো প্রয়োজন নাই। আর কোনো কোনো আর্টিকেলের এখন ডিরেক্টলি তাদের কি বলা যায় এটাকে, টেমপ্লেট দেওয়াই থাকে, আপনি সেটাও করতে পারেন। টেমপ্লেট না দেখা থাকলে সমস্যা নেই, মানে এটা সিম্পল ফরম্যাট যেরকম আমরা রাখি ওটাই থাকে। কিছু জিনিস হয়তো গাইডলাইন তারা দিয়ে রাখে, নাম্বারিং করা, তারপর টেবিল কখন হবে, কোথায় বসাইতে হবে, ফিগার কিভাবে দিতে হবে, ঠিক আছে? এগুলো এই ফরম্যাট যেটা আপনারা দেখলেন, এটা ওরা পাবলিশ করার পর ওরা ফরম্যাটিং করে, আপনার কোনো ফরম্যাটিং করতে হবে। হ্যাঁ রেফারেন্সিং শেখাবো অবশ্যই, মেন্টালি সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং শেখাবো। আচ্ছা বাকিরা কি কোনো কিছু বুঝতেছেন নাকি, মানে কিভাবে কি করবো বলেন তো? যে ডক্টর শর্মিষ্ঠা ঘোষ আপু, আপনি তো মানে ডক্টর না আপু? জি ভাইয়া। আপনি কোথায় মানে এমবিবিএস কি শেষ হয়ে গেছে নাকি? জি জি, এখন আমার ইন্টার্নশিপ চলছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি মানে বুঝতে পারছেন লেকচার গুলো নাকি, বলেন তো আপু? জি জি জি, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো মানে কি বলা যায়, আর্টিকেল পড়া শুরু করছেন না কবে থেকে করবেন? জি ভাইয়া।
হ্যাঁ, আমি একটা রিসার্চে অলরেডি মানে পার্টিসিপেট করছি আমার প্রফেসরের সাথে, তো ওটা রিলেটেডই আর কি স্টাডি করছি। আর এখন আর কি ওই রিসার্চের জন্যই মানে ডায়াবেটিসের উপরই একটা রিসার্চ চলতেছে আমার প্রফেসরেরই, তো ওটার উপরেই আর কি একটু কাজ করছি। এটা কি মানে কি বলে যে পাবলিক হেলথ রিলেটেড নাকি ক্লিনিক্যাল এটা ক্লিনিক্যাল, হ্যাঁ। স্টাডি? আচ্ছা, গুড, তাহলে তো খুব ভালো। এটা ভালোভাবে কাজ করেন যাতে মানে এতে কি হবে যে প্রফেসর যাতে আপনাকে একটু গুরুত্ব দেয় যে আপনি জানেন অনেক কিছু বা বিষয়গুলো বোঝেন। হ্যাঁ, একটু টাইম দেন পড়াশোনায়, দেখবেন যে ভালোই হেল্প হবে আর কি আপনার। আচ্ছা, তারপর হচ্ছে মোস্তফা কামাল ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? আপনি কি বুঝতেছেন সবকিছু লেকচার টেকচার? জি ভাই, বুঝতেছি, আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করতেছি, যেহেতু আমি এই বিষয়ে নতুন। আর আপনার আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? আমার একটা কোশ্চেন ছিল। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে অ্যাকাউন্টিং নিয়ে, আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে জবও করতেছি, বাট আমার হুম। জব সেক্টরটা হচ্ছে মানে এইডস এন্ড এসটিডি প্রোগ্রাম, আই মিন পাবলিক হেলথ সেক্টরের একটা পার্ট। এখন আমি একটু কনফিউশন আছে যে আমি কি অ্যাকাউন্টিং রিলেটেডই মানে চুজ করব নাকি পাবলিক হেলথে সুইচ করব। এটা নিয়ে আমি হয়তো পরবর্তীতে আপনার সাথে একটু পার্সোনালি জি জি, অবশ্যই। করবো আর কি। সমস্যা না, অফিসে চলে আসবেন, অফিসে কথা হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে মোমো আপু। আমি এক কাজ করি, এটা আমার স্টপ করে দেন, স্টপ করে।